100-200% তার লাভ ম্যারেজ, অর্থাৎ ভালোবাসার বিয়ে হতেই হবে। আপনার কোনো যোগ্যতা নেই, কিচ্ছু নেই, আপনি লোহাতে হাত রাখলেও সোনা হয়ে যাবে। আমি রাহুর দশাতে সরকারি চাকরি করে দিয়েছি, শনির দশাতে সরকারি চাকরি হয়েছে। রাহু দশার মধ্যে কি কি হতে পারে? যেটা পারে সেটা পৃথিবীর কোনো স্বাস্থ্য কোনো সাবজেক্ট পারে না। 1-2 মাস মেনটেন করে দেখুন, আপনারা শান্তিপূর্ণ জীবন পাবেনই। তো সঠিক অ্যাস্ট্রোলজার আমরা কিভাবে চিনব সেটা যদি তাহলে সে সরকারি চাকরি পেতে পারে। বিভিন্ন ডিফেন্স, সিআরপিএফ, আর্মি, পুলিশ, যে কোনো প্রশাসনিক দপ্তরে তার চাকরির জায়গা করে দেবে। যদি কোনো কারণে নেগেটিভ ঘরে থাকে বা পড়াশোনা নেগেটিভ ঘরে থাকে, তাহলে তাকে অলস করে দেবে। জন্মাষ্টমীর দিন আমার ছেলে যেন জন্ম হয়। এই যে শনির ঢাইয়া বলে, শনির ঢাইয়াটা কি? আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে হোরারি ক্যালকুলেশন। 10th হাউস অর্থাৎ দশম ঘর থেকে চাকরি বা কর্ম বিচার করা হয়। তাহলে বাস্তুশাস্ত্রটা অ্যাকচুয়ালি কি, বা বাস্তুশাস্ত্র মেনে কি কি করা দরকার? তো বাস্তু সঙ্গে সঙ্গে বাস্তু পুরুষ রেগে যায় এবং সে ক্ষতি করে দেয়। যখন টাকা পয়সা আমার কি করে ইনকাম করব, বেশি বাড়বে না বাড়বে, এটা আপনার উপর ডিপেন্ড করে না। সেই কোনো ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কি তার ভাগ্যটাকে ক্ষতি করতে পারে? শনির ঢাইয়ার থেকেও যেটা ইম্পর্টেন্ট, শনির 7.5। একজন জ্যোতিষ 100% আপনার ডেস্টিনি খুঁজে দেবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রোইনসাইড গসিপ। তো আজকে আমরা আবার একটা পডকাস্ট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের পডকাস্টটা হবে আপনার টোটালটা জ্যোতিষশাস্ত্রের ওপর। তো আজকে আমরা লাকিলি একজনের সাথে আমরা কানেক্ট করতে পেরেছি এবং তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের সাথে আছেন জ্যোতিষ আচার্য অধ্যাপক আনন্দ বর্মা। তো আজকে এনার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো জ্যোতিষশাস্ত্র নিয়ে, এবং আমি কিছু ইন্টারনেট ঘেটে কোশ্চেন রেডি করেছি, সেগুলোর সম্বন্ধেও জানবো। তো মেবি হচ্ছে যে এমন কিছু কোশ্চেন আজকে আমি করব যেটা আমাদের সবার লাইফের সাথে রিলেটেড, এবং সেই কোশ্চেনগুলোর উত্তর পেলে আশা করি সবাই জ্যোতিষশাস্ত্র নিয়ে এবং যারা এগুলোকে মেনে চলেন এবং যারা এই ধরনের চিন্তাভাবনা রাখেন, তো তাদেরও অনেকটা উপকার হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের পডকাস্টটা তাহলে আপনারা শুরু করছি। তো আমি প্রথমে বলবো যে আপনি আপনার সম্বন্ধে দু এক কথা বলুন, তারপর আমরা মেন পডকাস্টের দিকে এগোবো। দেখুন, জ্যোতিষশাস্ত্র খুব সুন্দর শাস্ত্র, একে সায়েন্স বলা হয়, অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি সেম। তো জ্যোতিষশাস্ত্রের ওপর দিয়ে আমার প্রচুর দিনের অভিজ্ঞতা, আজকে প্রায় 24 বছর আমি প্রফেশনাল জায়গাটা ধরে রয়েছি, প্লাস এখনও আমি শিখছি। কেননা জ্যোতিষশাস্ত্রকে সামুদ্রিক শাস্ত্র বলা হয়, এর কোনো কুল কিনারা নেই। আমি 24 বছর ধরে প্রফেশনাল জ্যোতিষশাস্ত্র ঘেটেও আমি যদি আপনি বলেন যে আপনার পজিশন কোথায়, তাহলে সেটা বলা যাবে যে হাঁটু অবধি জাস্ট জলে নেমেছি। আচ্ছা, এই জীবনে গলা অবধি নামতে পারবো না, এত শিক্ষার আছে। তো আমি চাই আপনারা এসছেন, ওয়েলকাম, ভালো লাগছে। আমি চাই সাধারণ মানুষ জ্যোতিষ সম্পর্কে একটা সুন্দর ধারণা আসুক, তারা তাদের নিজের জীবনে এই জ্যোতিষশাস্ত্রকে প্রপার ইউটিলাইজেশন করুক, যাতে তারা জ্যোতিষশাস্ত্রটাকে একটা অথেন্টিক, একটা লজিক্যাল সায়েন্স বলে মনে করেন, এবং সেই এফেক্ট পেলে তারা বুঝুক যে জ্যোতিষশাস্ত্রটা কত ভালো। বহু মানুষের ধারণা আছে যে এটা ভালো নয়, এটা ঠকায় মানুষকে, এইসব ধারণা আছে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। সেটা অন্য সাবজেক্ট, আলাদা জায়গায় আছে। কিন্তু জ্যোতিষ অ্যাস্ট্রোলজি ইজ এ গুড সায়েন্স। আপনারা গুগল ঘাটলেও কিন্তু এটাই পাবেন, এজ এ গুড সায়েন্স। তো এর ব্যাখ্যা আমি আপনার সামনে বিভিন্নভাবে তুলে ধরবো। আমাদের জীবনে যত রকম প্রবলেম সমস্যা আছে, সেগুলো জ্যোতিষশাস্ত্রের আলোকে কিভাবে তাকে সলভ করা যায়, কিভাবে আমরা ভালো থাকতে পারি, কিভাবে আমরা ডিসিশন নিতে পারি, সেগুলো কিন্তু জানা যাবে। এবং আমি একটা কথাই বলে রাখবো আপনাদের সবার সামনে, যে জ্যোতিষশাস্ত্র এজ এ গুড গাইডার। জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না, বাট ভীষণ গাইড দিতে পারে আপনাকে। প্রত্যেক সময় আপনাকে একটা ডিসিশন দিতে পারে যাতে আপনি ভুল সিদ্ধান্তে জড়িয়ে না যান, এবং আপনার পথ চলার পথটা যেন একেবারে কারেক্ট হয়, ভুল পথে গিয়ে আপনাকে ঘুরে যেন আর ফিরতে না হয়। এই জন্য জ্যোতিষশাস্ত্রকে ভীষণ ভালো একটা সাপোর্টার, এবং বলা হয় ভাগ্য পরিবর্তন করতে পারে না, ডেস্টিনি আমাদের নিজেকে বানাতে হবে। আজকে আপনি সারা দিন কাজ করবেন না, ঘুমিয়ে থাকবেন, পড়াশোনা করবেন না, আপনি আমাকে এসে বললেন আপনাকে 10 লাখ টাকা দেবো, আমাকে একটা সরকারি চাকরি করে দিন, আমার ক্ষমতা নেই, তাহলে সেই টাকাটা আপনার ফ্রড হয়ে যাবে। যারা করছে তারা ফ্রড, চিটিং করে দিচ্ছে। আপনি পরিশ্রম করছেন, সারা দিন পড়াশোনা করছেন, কম্পিটিশন পরীক্ষায় আপনি বসছেন, তারপরে ফেলিওর কেন হয়? তখন জ্যোতিষশাস্ত্র দেখা হয় যে কি কারণে আপনার ফেলিওর আসছে, অসফলতা আসছে, কি কারণে।
সেইটা যদি একটু ঠিকঠাক করে দেওয়া যায় জ্যোতিষশাস্ত্রের সাপোর্টিং নিয়ে, কিছু মন্ত্র আছে, কিছু পূজা আছে, কিছু স্টোন অ্যাপ্লিকেশন আছে, দেখবেন 2 2 4 হয়ে গেছে। কাজে আপনি 2 পা এগোলে কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাকে 10 পা এগিয়ে নিয়ে যাবে, আর আপনি যদি 2 পা না এগোন জ্যোতিষশাস্ত্র কিচ্ছু করতে পারবে না। এটা আপনাদের প্র্যাকটিক্যাল জানতে হবে। জ্যোতিষশাস্ত্র কিন্তু মিরাকেল কিছু ঘটাতে পারে না, কিন্তু যেটা পারে সেটা পৃথিবীর কোনো শাস্ত্র, কোনো সাবজেক্ট পারে না। এতটাই সুন্দর শাস্ত্র, এতটাই ভালো। আচ্ছা, আপনি আজকে বিজনেসে কিছু, আপনি ধরুন একটা বিজনেস করতে চাইছেন, সেই বিজনেসটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা কে বলে দেবে? আপনি বিজনেসটা করার পর হতাশা নিলেন, ফেলিওর হলেন, লস হলেন, দিয়ে আপনার সব শেষ। একজন অ্যাস্ট্রোলজার একদম পারফেক্ট বলে দেবে এটা আপনার সঠিক বিজনেস কিনা, এই লাইনে আপনি এগোবেন কিনা। আপনি সেখানে পয়সা ঢাললে, পয়সা এঙ্গেজ করলে অবশ্যই উঠবে, ফেলিওর হবে না, এটা গ্যারান্টেড বলা যায়। এই জন্য জ্যোতিষশাস্ত্র সাপোর্টটা আমাদের প্রত্যেক দিনের জীবনে লাগে। এটা আমি প্রত্যেক দিন উপলব্ধি করি। আমি আমার নিজের জীবন দিয়ে, নিজের অভিজ্ঞতা দিয়েও কিন্তু এটাকে আমি, অভিজ্ঞতার সাহায্যেও কিন্তু আমি এখনো পর্যন্ত এটাকে চালিয়ে যাচ্ছি। আচ্ছা, তো আপনার এই লাইনে মানে জ্যোতিষশাস্ত্রকে আপনি কেন বেছে নিলেন অ্যাজ এ প্রফেশন? দেখুন, জ্যোতিষশাস্ত্রটা স্পিরিচুয়াল শাস্ত্র বলা হয়। সায়েন্স আমি মুখে বলছি, কিন্তু এর ভিত্তি দাঁড়িয়ে আছে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রটা যারা ইনভেন্ট করেছে, যারা এটা লিখেছে, যারা এটাকে আবিষ্কার করেছে, তারা বড় বড় ঋষি, মহারিষি, বৈদিক ঋষি বলা হয়, যেমন ভৃগু মুনি, পরাশর মুনি। এরা ভৃগু সংহিতা, পরাশর সংহিতায় জ্যোতিষশাস্ত্রটাকে লিখে দিয়ে গেছে। তা আমরা হয়তো ভাববো যে সায়েন্স বলছে, অথচ কেন এটা স্পিরিচুয়ালিটি বা কেন আধ্যাত্মিকতা? সায়েন্স এখনো কিন্তু এই আধ্যাত্মিকতার পেছনেই ছুটছে। আজকে নাসা এতদিন পরে কিন্তু আবিষ্কার করেছে সূর্যের যে সাউন্ড, সেটাকে ওরা মেশিনে ধরেছে ওম, যেটা আপনারা সবাই দেখছেন, আজকে সবাই ধরা পড়েছে। এটা যুগ যুগ আগে ঋষি মহর্ষিরা বলে গেছে যে ওম দিয়ে সূর্যকে আহ্বান করো। তো সায়েন্স অনেক পেছনে। ঋষি মহর্ষিরা এক্সট্রাঅর্ডিনারি বড় সায়েন্টিস্ট ছিল, তারা সাধু সন্ন্যাসী নয়, এক্সট্রাঅর্ডিনারি সায়েন্টিস্ট। এখন তারা, তাদের পেছনে এখনকার সায়েন্টিস্টরা ছুটছে। কাজে এটা একটা গুড সায়েন্স, এর মধ্যে প্রচুর লজিক আছে, এবং এর ভেতরে ঢোকার ফলে আমি বুঝতে পারছি যে এটা কত সুন্দর সাবজেক্ট। আপনার কথা নিয়েই বলছি, যেহেতু আমি ছোটোবেলা থেকে স্পিরিচুয়ালিটি মানতাম, আধ্যাত্মিকতার সাথে জুড়ে ছিলাম, আমাদের বংশ পরম্পরার একটা আলাদা জায়গা আছে। হ্যাঁ, তো সেহেতু আমি বেনারসি পড়াশোনা ছিল আমার। তো বেনারসের ঘরানা বলতে পারেন, একদম স্পিরিচুয়াল জায়গা। সেই ছোটোবেলা থেকে সব সাধু সন্তানদের সাথে দেখেছি, এবং পরবর্তীকালে এই লাইনটা আমার ভালো লেগেছে। আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে অ্যাস্ট্রোলজির ওপর মাস্টার ডিগ্রি করেছি, এবং তারপর আস্তে আস্তে তার মধ্যে প্রভাবিত হয়ে আমি পুরো জীবনটাই আমি চেঞ্জ করে দিয়েছি। আজকে আমি সন্ন্যাস জীবন গ্রহণ করে নিয়েছি, আমার জীবনটা ডেডিকেটেড করে দিয়েছি ঈশ্বর এবং মনুষ্য জাতির ওপর। কারণ আমাদের সন্ন্যাস জীবনে একটা সংকল্প নিতে হয় যে তুমি নিজের জন্য কিছু করবে না, বসুধৈব কুটুম্বকম, গোটা পৃথিবী তোমার ভাই বোন। তো সেইভাবে কিন্তু আমি চলছি। তো ভালো লাগছে, আমি এতটুকু বলতে পারি আমি ভালো আছি। কোন ক্ষেত্রে ভালো আছি হয়তো আপনাদের খারাপ লাগবে, কিন্তু যখন আপনারা আমাদের কাছে আসেন, আমার কাছে অন্তত আসেন, এত প্রবলেম নিয়ে আসেন, কারো বিয়ে হচ্ছে না, কারো সাংসারিক কষ্ট, কারো পড়াশোনা হচ্ছে না, কারো চাকরি হচ্ছে না, সাংসারিক জীবনটাই তার কোনো সার নেই, এত কষ্ট, তখন ওই জায়গায় আমাকে খুব ভালো লাগে। কারণ আমি ওর বেড়াজাল থেকে অনেক বাইরে আছি, মুক্ত আছি। আমি তাই বলে বলছি না যে আপনাদের সেটা করতে হবে। আপনাদের ভালো থাকার জন্য আমি পথ আমি বলে দিতে পারবো, যাতে সংসার জীবনে আপনারা থেকে অ্যাস্ট্রোলজিকে, জ্যোতিষশাস্ত্রকে সাপোর্ট নিয়ে আপনাদের জীবনটা সুন্দরভাবে থাকতে পারে, যে পিসফুল লাইফ লিড করতে পারেন, একটা শান্তিপূর্ণ জীবন আপনারা পান। আচ্ছা, তো আপনি যে বললেন যে অ্যাস্ট্রোলজির মধ্যে কিন্তু সায়েন্স লুকিয়ে আছে, তো এটার কি আপনি কোনো রকম এক্সাম্পল দিয়ে বলতে পারেন? একদম দেখুন, অ্যাস্ট্রোলজি 27টা স্টার, নক্ষত্র এবং 9টা গ্রহ নিয়ে কিন্তু এর বেসটা তৈরি। এই 9টা গ্রহ দিয়ে আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যাতে সবার একটা বোধগম্য হয়, বুঝতে পারে যে এই 9টা গ্রহ পৃথিবীর বিভিন্নভাবে ছড়িয়ে ছিটে আমাদের গ্যালাক্সিতে, মহাকাশে, বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘোরাফেরা করছে। প্রত্যেকের কিন্তু নিজস্ব একটা পাওয়ার আছে। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে চন্দ্র, মুন। এই পৃথিবীকে পরিক্রমা করতে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি 2 দিন টাইম লাগে। এই ছোট্ট গ্রহটার থেকে হাজার হাজার বড় বড় গ্রহ রয়েছে, যারা জুপিটার, স্যাটার্ন, বৃহস্পতি, শনি, মঙ্গল, এরা সূর্য, সান, প্রচুর বড় বড় গ্রহ। এই যে ছোট গ্রহ চন্দ্র, তার আকর্ষণে, তার পাওয়ারে জোয়ার ভাটা হচ্ছে, এটা আপনারা সবাই জানেন। নদীর জল উঠছে, সমুদ্রের জল উঠছে, নামছে। তো আমাদের দেহটাও তো ওয়াটার এলিমেন্ট নিয়ে তৈরি, আমাদের 70 ভাগ জল আছে, এটা সায়েন্স বলছে। তো তার প্রত্যেক দিন ক্রিয়া আমাদের দেহের মধ্যে হচ্ছে।
তো এই ক্রিয়াটা যখন ভালো হয় তখন ভালো হয়, খারাপ হলে খারাপ হয়। কিরকম? অনেকে যাদের বাতের ব্যথা ফ্যাথা হয় দেখবেন পূর্ণিমা অমাবস্যাতে হয়, কেননা ওই সময় সানের একটা এই চন্দ্রের অর্থাৎ মুনের একটা পাওয়ার থাকে, সেই পাওয়ারের ফলে শরীরের মধ্যে ডিসব্যালেন্স হয়ে জল তত্ত্ব অর্থাৎ জল কিছু ব্লাডের জায়গায় জায়গায় ঢুকে গেছে, শিরা প্রশিরার মধ্যে সেই জায়গায় একটা হোল তৈরি করে দিয়ে সেখানে ব্লাড সার্কুলেশন হতে পারে না, ফলে জয়েন্ট পেন শুরু হয়ে যায়। তো কেন্দ্রটা কিন্তু মুন অর্থাৎ গ্রহ, তার মানে কি গ্রহরা কিভাবে কাজ করছে যে আমাদের ব্যথা বেদনা দিচ্ছে, আমাদের মানসিক শান্তি দিচ্ছে, আমাদের শরীরের মধ্যে বিরাট এফেক্ট করছে, এটা তো আমি বললাম শুধু মুন দিয়ে, চন্দ্র দিয়ে। এর থেকে কোটি কোটি বড় গুণ বৃহস্পতি, জুপিটার, স্যাটার্ন, তাদের ক্ষমতা কেমন আপনাদের সামনে উদাহরণ দিচ্ছি। ধরুন একটা প্লেট, গ্লাস কাচের একটা প্লেটকে আপনি যদি এখান থেকে ফেলেন তাহলে দেখবেন 4 টুকরো হবে। এটাই আপনি অনেক ওপর থেকে রূপ ছাদ থেকে যদি ফেলেন দেখেন 10 টুকরো হয়ে যাবে। তাহলে ওর গ্র্যাভিটি কত বেশি হয়ে গেল। সেরকম বৃহস্পতির আমাদের চন্দ্র থেকে হাজার হাজার গুণ বেশি এফেক্ট আমাদের মধ্যে দিচ্ছে। সেটা অ্যাস্ট্রোলজি জানলে, বুঝলে, শিখলে আপনি একদম পরিষ্কার হয়ে যাবে, সব ধরা পড়ে যাবে। তো আমি চাইবো আপনাদের কিছুটা বোঝাবার, কিভাবে এগুলো হয় না হয় বিভিন্ন কারণ অনুযায়ী তার ডেফিনেশন দিতে। আচ্ছা, তো প্রথমে আর একটা কোশ্চেন করবো, যে সবাই বলে যে জ্যোতিষটা অনেকে কুসংস্কার হিসেবে মানে, অনেকে এটাকে ঠিকঠাক মতো মানতে চায় না, তো সেটার কোনো তার জ্ঞান নেই আমি বলবো, তাকে আমি ইলিটারেট বলবো। হয়তো তিনি হয়তো পড়াশোনায় ভালো হতেই পারে, কিন্তু তার বাস্তব জ্ঞান বা সঠিক জ্ঞান নেই। কেননা জ্যোতিষ কোনোদিন কিন্তু এই ধরনের কিছু নয়। জ্যোতিষকে আপনি যে কোনো সাবজেক্টের উপর কমেন্টস করতে গেলে তার সাবজেক্টের সম্পর্কে আপনাকে জানতে হবে, তার ভেতরে ঢুকতে হবে। আপনি এখন এত সহজ হয়ে গেছে, বই পড়ার দরকার নেই, আপনি গুগলে দেখুন যে আমি যে সাবজেক্টটাকে খারাপ বলছি সেটার অরিজিনাল অথেন্টিক জায়গাটা কি। আপনি গুগলে দিলেই কিন্তু জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি সম্পর্কে পুরো একটা বড় পিডিএফ খুলে যাবে। সেখানে আপনি পড়তে পারবেন যে অ্যাস্ট্রোলজি আমাদের জীবনে কিভাবে কাজ করে এবং কতটা সায়েন্সের মধ্যে লুকিয়ে আছে, কতটা লজিক লুকিয়ে আছে। কোনোটাই গাল গপ্প নয়, কিন্তু এর ব্যাখ্যা কিন্তু জ্যোতিষশাস্ত্র শেখাতে গেলে আমি বলে থাকি, আমার প্রচুর স্টুডেন্ট আছে, তাদের আমি শিক্ষা দিয়ে থাকি জ্যোতিষশাস্ত্র শিখে, তারা বিভিন্ন বিভিন্ন পজিশনে তারা এখন বিলং করছে। তো এই অনুষ্ঠান যদি কন্টিনিউ চলে, আমি ও সাধারণ মানুষকে খুব সহজভাবে ইজি অ্যাস্ট্রোলজি শেখাবার চেষ্টা করবো, যাতে আপনারা অল্প স্বল্প শিখে আপনাদের জীবনটাকে মেলাবেন, দেখবেন একদম 100% মিলছে। যেভাবে বলবো সেভাবে যদি আপনারা চলতে পারেন দেখবেন একদম কথা বলে জ্যোতিষশাস্ত্র। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, যে জ্যোতিষশাস্ত্র যারা মেনে চলে আর যারা ভাবে যে নিজেদের জীবনে নেগেটিভ চিন্তা তারা যারা মানে করে যাচ্ছে বেশি আর কি, যে প্রতিদিন ভাবছে যে এটা সবার সাথে হচ্ছে, আমার সাথে এটা হচ্ছে না, এই ধরনের যারা নেগেটিভ চিন্তা ভাবনা করে, সবার ভালো হচ্ছে আমার ভালো হচ্ছে না, আমার কেন ভালো হচ্ছে না বা কেন হচ্ছে, এইরকম ব্যাপার। তো দেখুন, আপনি যে কথাটা বলেছেন উত্তরটা আপনার মধ্যেই রয়েছে, ঠিকই বলেছেন। নেগেটিভকেই টানে। অর্থাৎ আমি যদি প্রত্যেক দিন ভাবি যে আমার একটা অসুখ হয়েছে, আমি ভালো হব না, কোনো ডাক্তারের ক্ষমতা নেই আপনাকে ভালো করে। আপনার পজিটিভিটি শক্তি, আমি ভালো হবই, আমাকে ওষুধ দিয়েছে ভালো হবে, এই জন্য আমরা দূর দূরান্তে ছুটি, আজকে ভেলোর ছুটছি, আজকে চেন্নাই ছুটছি, কেন আমি ভালো হব। সেই পজিটিভ থিঙ্কিংটা নিয়ে ভেলোর থেকে ফিরে আসছি, সে একটা ছোট ট্যাবলেট দিলে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ঘরের কাছে সেই কনফিডেন্টটা নেই, সেই জোরটা নেই বলে কি বড় বড় ডাক্তার হয়তো ভালো করতে পারে না। কাজে আমার কথার উদ্দেশ্য হচ্ছে মানসিক শক্তি। আপনি যদি নেগেটিভ শক্তি বা নেগেটিভ চিন্তা, খারাপ চিন্তা বারবার করেন, আপনার খারাপই হবে, ভালো হবে না। ওই জন্য আপনাকে পজিটিভ মেন্টালিটি রাখতে হবে, অর্থাৎ ভালো চিন্তা রাখতে হবে যে আমি ভালো হবেই, সবার হচ্ছে আমারও হবে। এবার আপনি আপনার জীবনটাকে ট্যালি করুন, দেখুন আপনার কোন জায়গায় ফল্ট আছে, কেন আপনার ভালো হচ্ছে না। আপনি যদি প্রত্যেকদিন একটু একটু করে নিজেকে চিন্তা করেন, নিজের ডেমেনটা ট্যালি করেন না, আপনি আপনার ভুলটা দেখতে পাবেন, সেই ভুলটা রেকটিফাই করলে আপনার ভালো হবে, আর কিচ্ছু না এতে। আর সর্বোপরি বলবো, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, তুমি তোমার কর্মযোগে থাকো আর আমার প্রতি সমর্পণে থাকো, আমি তোমার সহায় থাকবো। তো পৃথিবীতে আমরা এসছি সব তার আশীর্বাদ নিয়ে, ভগবানের ইচ্ছায় আমরা এই পৃথিবীতে এসছি। সে আমাদের পুতুল খেলার মতো নাচাচ্ছে, তো যেই সুপ্রিম কন্ট্রোলার আমাদের খেলাচ্ছে, তো তার কাছে আমরা সমর্পণে থাকলে আমাদের জীবনটা সে কন্ট্রোল করবে। আর যারা এটা করে না, নিজেরা ভাবে যে আমি সব কিছু, তাদের জীবনে দুঃখ আসে। কেননা ভগবান তখন মুখ ঘুরিয়ে নেয়, ঈশ্বর মুখ ঘুরিয়ে নেয়। তো যার জন্য এসছি, সে যদি আমার উপর না থাকে, তাকে আমি চলবো কি করে? ঠিক। একটা গাড়িকে চালাতে গেলেও তো সেই গাড়িটার জন্য যে শক্তিটা দরকার, তেলটা লাগবে। সে তেলটা দিলাম না, আমি গাড়িটা স্টারিং বসে গেলাম, গাড়ি কি করে চলবে? তেলই হচ্ছে ঈশ্বর, সেই স্পিরিচুয়ালিটি শক্তি।
সেটা প্রত্যেক মানুষের জানা দরকার। যারা যেই ধর্মে আছেন, যেই সাবজেক্টে আছেন, সমর্পণ যোগ ভীষণ ভীষণ ভালো। আপনারা আমার কথা শুনে 1-2 মাস মেনটেন করে দেখুন, আপনারা শান্তিপূর্ণ জীবন পাবেনই। বেশি দিন নয়, 1 মাস সমর্পণে থাকুন, যে যা হবে ঈশ্বরের ইচ্ছা হচ্ছে, আর আমি আমার কর্মে থাকবো, তাই বলে ঘুমিয়ে থাকবেন না। নিজের কর্মযোগে সারা দিন কাজ করুন, আর ঈশ্বরের আশীর্বাদ দেখুন, একটা সময় আপনি এমন একটা জায়গায় পৌঁছে যাবেন, তখন আপনি পেছনের দিকটা তাকালে আনন্দে গর্বে উৎফুল্ল হয়ে যাবেন যে আমি কোথায় ছিলাম, কোথায় চলে এসেছি। এটা আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি, আমি আমার জীবনে পেয়েছি, তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, এবার বলুন, জ্যোতিষ এবং ভালোবাসা এটা কি একে অপরের সাথে জড়িত আছে বা সম্পর্ক আছে? দেখুন, জ্যোতিষ শাস্ত্র নিয়ে যে আমরা 12টা হাউস ডিভিশন করি, এর 12টা ঘর থাকে, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, এইভাবে 12 হাউস অব্দি। এর প্রত্যেকটা হাউসের একটা করে কার্যকারিতা আছে। সেরকম এই জ্যোতিষের যে ছক, যেটাকে কুণ্ডলী বা যেটাকে কুষ্টি বলা হয়, এই যে হরস্কোপ, এই হরস্কোপের মধ্যে 5th হাউস, পঞ্চম ঘর থেকে ভালোবাসা বিচার করা হয়। তো যে কোনো ক্লায়েন্ট এসে আমার কাছে বললো যে দেখুন, আমার একজনের সাথে অ্যাফেয়ার্স আছে, ভালোবাসা আছে, তো এটা কি কন্টিনিউ চলবে কিনা, বা এটাতে আমি সাকসেস পাবো কিনা। তখন এই যে ভালোবাসা দিয়ে যে পরিণতি হবে কিসে হবে, বিবাহে, ম্যারেজে। তো ম্যারেজ বিচার করা হয় 7th হাউস থেকে, সপ্তম ঘর থেকে। তো পঞ্চম আর সপ্তমের একটা কানেকশন যদি সুন্দর হয়, তাহলে তার বিবাহিত জীবনটা ভালোবাসা দিয়েই হবে। আর যদি না হয়, তাহলে তার হবে না। তো কিভাবে পঞ্চম সপ্তমটা বুঝবো, যারা সহজভাবে বোঝাবার জন্য বলছি। আপনারা দেখবেন, এই পঞ্চম ঘরের একটা অধিপতি গ্রহ থাকে। আমি যদি জ্যোতিষশাস্ত্রকে প্রথম থেকে মেষ রাশি থেকে ধরে, মানে জ্যোতিষশাস্ত্রের ফার্স্ট হাউস হচ্ছে মেষ রাশি, এইভাবে 12টা ঘরে লাস্টে মীন রাশিতে পৌঁছায়। তো মেষ রাশি যদি ফার্স্ট হয়, তার পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি। তাহলে সিংহ রাশি থেকে আমি কারো ঘরে, ধরুন কারো মেষ রাশি, তার সিংহ রাশির পঞ্চম ঘরটা দেখবো যে সেই পঞ্চম ঘরের অধিপতিকে, সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, সান। এই রবি যদি সপ্তম ঘরে বসে থাকে, 7th হচ্ছে তুলা রাশি, ঠিক উল্টো দিকে, মেষ রাশির নিচে তুলা রাশি থাকে, সেখানে যদি রবি বসে থাকে, তাহলে কি সে পঞ্চম সপ্তমকে লিঙ্ক করলো, 5 নম্বর গ্রহটা বসে রইল সপ্তমে, তাহলে তার 100-200% তার লাভ ম্যারেজ, অর্থাৎ ভালোবাসার বিয়ে হতেই হবে। আর যদি এই পঞ্চম ঘরের অধিপতি রবি যদি ষষ্ঠ ঘরে বসে থাকে, 6th হাউসে, কোনো দিন তার লাভ ম্যারেজ হবে না। কেন? তার কারণ হচ্ছে, আমরা যেই ঘর থেকে যেই কারণটা বা যেই বিচারটা করি, তার আগের ঘরটা তার বিনাশ ঘর, সেটাকে ডিস্ট্রয় করে, নষ্ট করে। তো ষষ্ঠ হচ্ছে সপ্তমের নেগেটিভ ঘর, সেখানে যদি রবি বসে থাকে, পঞ্চম পতি, ভালোবাসার অধিপতি গ্রহটা, ভালোবাসাটার বিয়ে হবে না, বারবার ভালোবাসা হবে, নষ্ট হয়ে যাবে। বিবাহ হলে হয়তো মা বাবা দেখে কাউকে জোর করে দিয়ে দিল, ভালোবাসাতে তার বিয়ে হলো না। এইভাবে আপনারা দেখবেন, যাদের কুষ্টি জানা আছে, তারা আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন যে আমার ভালোবাসায় সাকসেস আছে কিনা। হ্যাঁ, এবার বলে, তাহলে কি আমি ভালোবাসায় বিয়ে করতে চাই, তাহলে কি আমার সাকসেস হবে না জীবনে? অবশ্যই হবে। সেখানে কিছু কার্যকারিতা আছে, এখানে জ্যোতিষের একটা বিচার আছে, সেটা পরবর্তীকালে যদি জ্যোতিষ শেখাতে পারি, আমি বলবো যে কি করে এটাকে আমরা ঠিক করতে পারি, যে আমি ভালোবাসায় বিয়ে করব। তখন রবিকে ঠিক করতে হবে। রবিকে ঠিক করতে কি করতে হবে, রবি কোন নক্ষত্রে আছে বলতে হবে। এই 27টা নক্ষত্র, একটা গ্রহ এক একটা নক্ষত্রের আন্ডারে থাকে, সে তার সুপ্রিম কন্ট্রোলার। কেননা আমরা জিওগ্রাফিতে ছোটবেলায় পড়েছি, দেখবেন যে গ্রহদের নিজের কোনো আলো নেই, তারা নক্ষত্রের আলোয় আলোকিত। তো এক একটা গ্রহকে একটা নক্ষত্র কন্ট্রোল করে। সেই রবি যদি কোনোভাবে সপ্তমপতি নক্ষত্রের সাথে লিঙ্ক করে, আমি সেই নক্ষত্রপতিকে যদি পাওয়ার দিয়ে দিই, কোনো স্টোন দিয়ে, কোনো পূজা অর্চনা দিয়ে, কোনো কালার দিয়ে, সে কনভার্ট করবে ম্যারেজে, কিসে, লাভ ম্যারেজে। ঠিক। তো আমি এবার এর পরের কোশ্চেন আপনাকে করছি, যে জ্যোতিষশাস্ত্রকে কাজে লাগিয়ে আমরা আমাদের কর্মজীবনের কিভাবে উন্নতি করতে পারি, বা আমি যদি এই কর্মযোগী আমি যদি এগিয়ে যাই, বা এই কর্মটাই যদি আমি বেছে নিই, ওটাই আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, তো সেটা কিভাবে জানা যাবে? হ্যাঁ, দেখুন, সেটা আপনি বলতে পারেন না যে এটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট কিনা, সেই জন্য একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কাউন্সিলিং করতে হয়। তো কাউন্সিলিংটা কি ঠিক সেইভাবে আগের মতোই আমি বলছি, যে জ্যোতিষশাস্ত্রে 12টা ঘর থাকে, হাউস থাকে, এখানে আপনার জীবনের সমস্ত রহস্য লুকিয়ে আছে, সমস্ত কিছু A to Z। তো এখানে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যে কর্মজীবন, কর্ম নিয়ে কি করবো। তো জ্যোতিষশাস্ত্রে যে 12টা ঘরের মধ্যে যে হাউস ডিভিশন আছে, তার মধ্যে 10th হাউস, অর্থাৎ 10ম ঘর থেকে চাকরি বা কর্ম বিচার করা হয়। এই যে একটা ঘরের সাথে আরেকটা ঘর লিঙ্ক থাকে, কিন্তু যেমনি আমি বিয়েতে বললাম 5th and 7th, পঞ্চম সপ্তম, তো এইখানে 10ম ঘর থেকে কর্ম বিচার করা হয়। কর্ম কিন্তু চাকরি নয়, কর্মটা বিজনেসও হতে পারে, চাকরি হতে পারে। তো চাকরি যদি হতে হয়, তাহলে 6ষ্ঠ ঘর থেকে শ্রম বিচার করা হয়, মানে আমি কারো আন্ডারে করব, শ্রম।
এই ষষ্ঠ আর দশম 6 হাউস অ্যান্ড 10th হাউস যদি কানেক্ট করে কোনোভাবে, তাহলে সে চাকরি করবে, কোনো ক্ষমতা নেই সে বিজনেস করে, বিজনেস করলে তার চলবে না, সে ফেলিয়ার হয়ে এসে তাকে চাকরিই করতে হবে। আর যদি ষষ্ঠ ঘর কানেকশন না করে 7th হাউস অ্যান্ড 10th হাউস কানেকশন করে, দশম এবং সপ্তম ঘর করে, তাহলে সে কোনো দিন চাকরি করবে না, তাকে বিজনেসই করতে হবে। কিভাবে কানেকশন করবে? ধরুন ষষ্ঠ ঘরে বসে রয়েছে, আমি এই সেই মেষ রাশিতেই বলছি, ষষ্ঠ ঘরে যে অধিপতি সে হচ্ছে বুধ, আর দশম ঘরে যে রয়েছে, দশম ঘরে অধিপতি স্যাটার্ন, শনি। তো এই বুধ যদি দশম ঘরে বসে থাকে তাহলে সে কিন্তু চাকরি করবে। আচ্ছা। আবার যদি এই দশম ঘরের অধিপতি শনি যদি ষষ্ঠ ঘরে বসে থাকে তাও সে চাকরি করবে। ইন্টারলিঙ্ক যদি চেঞ্জ করে কোনো না কোনো, এক মিনিট আমার কানেকশন দরকার। আর এই শনি যদি কোনো কারণে ষষ্ঠ না হয় সপ্তম ঘরে বসে থাকে, অর্থাৎ তুলা রাশির ঘরে বসে থাকে, তাহলে কোনোভাবে সে চাকরি করবে না। বা তুলা রাশির অধিপতি ভেনাস, শুক্র, সে যদি দশম ঘরে বসে থাকে তাহলে তার ব্যবসা হবে। তাহলে একজন কাউন্সিলিং করতে যখনই আসবে আমার কাছে, তখন আমরা দেখি যে তার সপ্তম ঘরের সাথে দশম ঘরের যোগাযোগ হয়েছে, সংযোগ, না ষষ্ঠ ঘরের সাথে দশম ঘরের জোড়ালি কানেকশন আছে। যে কানেকশনটা বেশি থাকে সেইভাবে বলি যে আপনি চাকরি করবেন না, আপনি ব্যবসাতে যান, ব্যবসাতে লাগান, আপনি ভালো হবে। অথবা যাদের কানেকশন আছে চাকরিতে, তাকে বলা হয় আপনি চাকরি করুন, ভীষণ ভালো ইমপ্রুভ হবে, আপনি ব্যবসাতে যাবেনই না, আপনি যত চাকরির পরীক্ষাগুলো আছে সেগুলো দিন। এইবার চাকরির মধ্যে দুটো ভাগ আছে, একটা সরকারি চাকরি, একটা বেসরকারি চাকরি। অবভিয়াসলি চাকরির জন্য মেন, সরকারি চাকরির জন্য মেন কারক গ্রহ বলা হয় কিন্তু রবিকে, অর্থাৎ সানকে। তো সান যদি কর্মস্থানের সাথে সংযোগ করে তাহলে কিন্তু তার সরকারি চাকরির যথেষ্ট অ্যাডভান্টেজ রয়েছে। সে যদি প্রচুর চেষ্টা করে, প্রচুর পরিশ্রম করে, খাটে, তাহলে সে সরকারি চাকরি পেতে পারে। এইবার আবার দেখা যাচ্ছে যে রবির সাথে মঙ্গলও বসে রয়েছে সেই দশম ঘরে, তখন কিন্তু সরকারি চাকরি হবে। আর মঙ্গলকে বলে অগ্নিকারক গ্রহ, সে প্রচুর ফোর্স দেয়, প্রচুর উৎসাহ দেয়, স্ট্রেংথ দেয়, তাহলে সে কিন্তু ডিফেন্স লাইনে যাবে, বিভিন্ন ডিফেন্স, সিআরপিএফ, আর্মি, হ্যাঁ, পুলিশ, যে কোনো প্রশাসনিক দপ্তরে তার চাকরির জায়গা রইবে। তো এইভাবে কিন্তু আমরা অ্যানালাইসিস করি সে কোন টাইপের চাকরি করবে। বলা হচ্ছে জ্যোতিষ এ টু জেড সব বলতে পারে। যখন সে এলো তাকে বলা হলো যে তুমি কিন্তু ডাক্তারি পড়ো না, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো। কেননা দেখা যাচ্ছে যে সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে না। তার মা বাবার ইচ্ছা খুব যে সে ইঞ্জিনিয়ার, ডাক্তার করবে, কিন্তু তার ডেস্টিনিতে রয়েছে সে ইঞ্জিনিয়ার। তো একজন অ্যাস্ট্রোলজার কিন্তু পারফেক্ট বলে দিতে পারে তোমার লাইন আপটি কি বাবার ইচ্ছাতে, মায়ের ইচ্ছাতে হয় না। বাবার ইচ্ছাতে গেলে তাকে ফেলিয়ার হয়ে সে ইঞ্জিনিয়ারে আসতে হবে, অনেক সময় চলে যাবে, 5 বছর এজ বেড়ে যাবে, এনার্জি লেভেল ড্রপ করে যাবে, কম্পিটিশন বেড়ে যাবে, তখন সারা জীবন সে মা বাবাকে দোষ দেবে যে আমার তো ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার, তোমরা আমাকে কেন ডাক্তার দিতে, কারণ তার ডেস্টিনি বলছে সে ইঞ্জিনিয়ার হবে। এইভাবে কিন্তু কাউন্সিলিং ভীষণ দরকার অ্যাস্ট্রোলজিতে, প্রত্যেকের জন্য দরকার যে আমি আমার জীবনের গ্রাফ লাইনটা দেখে আসি একবার গিয়ে, যাতে আপনার ভুল পথে যেতে না হয়, যাতে আমার সময় নষ্ট না হয়, আমি অল্প সময় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আচ্ছা, তো এই কোশ্চেন অ্যান্সারগুলো জানতে জানতে আমার একটা কোশ্চেন মাথার মধ্যে এলো, যেটা আমি এখানে প্রিপেয়ার করে আসিনি, ওটা জিজ্ঞাসা করছি। এই যে টোটাল জ্যোতিষের, যেমন আপনি বলেন যে 12টা ইয়ে নিয়ে তৈরি হয়, হাউস নিয়ে তৈরি হয়, তো এই পুরোটাই কি আপনার ওই মানে একজন কখন জন্মাচ্ছে তার জন্মতিথির উপরই পুরোটা ছকটা নির্মাণ হয়? হ্যাঁ হ্যাঁ, আমরা যখন জন্মাই তখন গ্রহ নক্ষত্রের যে পজিশন, আমরা টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, এটা ফেলে একটা ক্যালকুলেশন আছে হরোস্কোপ রেডি করার। সেই অনুযায়ী গ্রহ নক্ষত্রের যে ছকটা পড়লো, মানে এই যে আমি জন্মেছি এই সময় প্ল্যানেটারি পজিশন এভাবে আছে, তো সেটা আমার হরোস্কোপ। তো তার প্রভাব আমাকে সারা জীবন পেতে হবে। আচ্ছা, তো সারা জীবন পেতে হবে কিভাবে? আমার তো একটা ছক আমার তৈরি হলো, একটা রেডি হলো হরোস্কোপ। এইবার তার সাথে জুড়ে থাকে অনেকগুলো অবস্থান, যেমনি এর সাথে কিছু স্টার থাকে, যেমনি 27টা স্টার দিয়ে আমি বলছিলাম এটা রইলো। আর সব থেকে বড় ব্যাপার যে আমার এখন সময়টা কেমন যাবে, আমার ভবিষ্যৎ কেমন যাবে, আমার অতীত কেমন যাবে, অনেকে কিউরিসিটি থাকে জানার। তো সেইটা বলার জন্য তাকে দশার ওপর ঢুকতে হবে আমাদের। দশা একটা আলাদা সাবজেক্ট, একে আগে একটা টাইটেল দেওয়া আছে ভোগ্য দশা। ভোগ্য দশা মানে কি, আমি যে দশাটা ভোগ করছি, তো সেই দশাটা আমার নির্দেশ করবে যে আমি এখন কেমন চলবে, পরে কেমন চলবে, আগে কেমন ছিল। জাস্ট লাইক এক্সাম্পল বলছি যে যদি আমি দেখা যাচ্ছে যে আমি যখন বড় হয়েছি, যখন এডুকেশন লাইফে ঢুকেছি 10-12 বছর বয়স থেকে,
তখন হয়তো আমার বৃহস্পতির দশা চলছিল। সেই বৃহস্পতি আমার খুব ভালো ছিল এডুকেশনের ঘরে, তো আমি ভীষণ ভালো পড়াশোনা করছি। বৃহস্পতি এডুকেশন দারুণ দেয়, জ্ঞানের কারক গ্রহ, প্রত্যেকটা সাবজেক্ট যাচ্ছে। হঠাৎ দেখা গেল যে আমি 9-10 যখন ক্লাসে উঠলাম, 9 স্ট্যান্ডার্ড 10, তখন বৃহস্পতির দশা শেষ হয়ে গেল। বৃহস্পতির পরে আসে রাহু। যখনই সে রাহুর দশা ঢুকলো, তখন কিন্তু রাহু যদি নেগেটিভ থাকে, তার পড়াশোনার দিকে এনার্জি, পড়াশোনার প্রতি আগ্রহ, পড়াশোনার প্রতি ইন্টারেস্ট সব নষ্ট করে দেবে টোটালি। দেখা গেল যে সেই বাচ্চাটা যে স্ট্যান্ড করতো, ক্লাসে ভীষণ ভালো রেজাল্ট করতো, হঠাৎ 9-10 উঠে তারপর রেজাল্ট হতে শুরু করলো। বাবা মা তো চোখের জল নাকের জল হচ্ছে, কী করে হচ্ছে বুঝি, এত পড়ছে কিন্তু ভালো রেজাল্ট নেই। পড়ছে কি, পড়ার দিকে মনটাই ওর নেই। যখনই বৃহস্পতির পর শনির দশা ঢুকবে, স্যাটার্নের দশা ঢুকছে, তো শনি যখন ঢুকছে, শনি যদি খারাপ অবস্থায়, শনিকে পাপ গ্রহ বলা হয়, যদি কোনো কারণে নেগেটিভ ঘরে থাকে বা পড়াশোনা নেগেটিভ ঘরে থাকে, তাহলে তাকে অলস করে দেবে। আমি এখান থেকে বলে দিচ্ছি, আপনারা নিজেরা মিলিয়ে নেবেন। দেখবেন আপনার ছেলে অলস হয়ে গেছে। অলস মানে কি, দেরি করে ঘুম থেকে ওঠা, দেরি করে স্কুলে যাওয়া। আপনারা 10 বার বলছেন, দেখবেন হ্যাঁ করছি, এই ডিলেনেস ওর মধ্যে একদম খেয়ে দেবে ওকে। তার ফলে কিভাবে পড়াশোনা একদম ড্যামেজ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা আমাদের জীবনে জ্যোতিষশাস্ত্রকে অ্যাপ্লিকেশন করতে পারি। আচ্ছা, তো ধরুন আজকালকার দিনে এই কোশ্চেনটা থেকেই আমার একটা কোশ্চেন হলো যে আজ মানে প্রেজেন্ট সিচুয়েশনে বর্তমানে আমরা জন্মটা আমাদের কন্ট্রোলে আছে। আপনি যদি আমাকে বলেন যে কোনো বাচ্চার এই প্লেসে এই টাইমে তাকে জন্মগ্রহণ করাতে হবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের হাতে আছে। তো যদি সেইভাবেও যদি করা হয়, তাহলে কি তার ভাগ্য পরিবর্তন হতে পারে? না, একদমই নয়। এটা এখন মেডিকেল সায়েন্স এতটাই উন্নতি হয়েছে যে তারা কিন্তু ইচ্ছা মতো যে জন্মাষ্টমীর দিন আমার ছেলে যেন জন্ম হয়, তো সেইভাবে তাকে সেইভাবে মেডিকেল ভাবে সেই রকম অ্যাপ্লিকেশন করে করে সেই দিন তার ইস্যু করাচ্ছে, তাকে সেই দিন জন্ম। তারপরে কি সে শ্রীকৃষ্ণ হচ্ছে? এইভাবে তো হয় না, কেননা সবকিছু আমাদের হাতে নেই। সেই ছেলেই দেখেছি জন্মাষ্টমীর দিন জন্ম হয়েছে, সেই ছেলে পড়াশোনা একেবারে জঘন্য। কৃষ্ণ তো ছেড়েই দিন, মানে রাক্ষসও হয়নি, সেই সমতুল্য হয়নি। তো এইগুলো করে কিন্তু নিজেদের চালাকি করা বা নিজেদের ব্রেন ওয়ার্ক করা উচিত না। সব ঈশ্বরের ওপর ছেড়ে দিন, ঈশ্বরই ঠিক করবে। এইভাবে কিন্তু হয় না। অর্থাৎ আপনি জন্মাষ্টমীর দিনই জন্মেছেন, কিন্তু সেদিন প্ল্যানেটারি কম্বিনেশন এত খারাপ ছিল, দেখা যাচ্ছে যে সেই দিন আপনার ছেলেকে জন্ম দিলেন, ভাবলেন জন্মাষ্টমীর দিন জন্ম দিলাম, প্ল্যানেটারি কম্বিনেশন এমন খারাপ হয়ে গেছে যে তার গুরু চণ্ডাল দোষ হয়ে গেছে, তার কাল সর্প দোষ হয়ে গেছে, তার মাঙ্গলিক দোষ নিশ্চয় জন্মেছে। ওই সময় পজিশনটা এরকম ছিল। কি হবে, সে আপনারা গর্ব করছেন এক খুব ভালো দিনে জন্ম হয়েছে, কিন্তু সেই ভালো দিনটা দেখতে গেলে অ্যাস্ট্রোলজি দরকার। ওই জন্য অ্যাস্ট্রোলজির কাছে কাউন্সিলিং করতে হবে। সেই দিনটা মহাকাশের কি অবস্থা দেখুন তো। তো সেই দিনটা সবসময় ভালো পাওয়া যায় না। এমন একটা দিন পাওয়া গেল যে দিনটা খুব ভালো, সেই দিনটা দেখা গেল অমাবস্যা। সবাই হয় অমাবস্যার দিন জন্মগ্রহণ করবে, অমাবস্যায় জন্মালে সে দিকদর্শী হয়ে যেতে পারে। এইভাবে কিন্তু অ্যাস্ট্রোলজিতে হেল্প পাওয়া যায়। আচ্ছা, ধরুন অনেকের ধরুন যদি মানে জন্মতিথি বা জন্ম সময় বা যদি না জানা যায়, তাহলে কি তার অ্যাস্ট্রোলজি করে ছক বের করা যেতে পারে? হ্যাঁ, সেখানে তার হরোস্কোপ হয়তো রেডি হবে না। এখানে অনেকগুলো দিক আছে যে যাদের ডেট অফ বার্থ জানা নেই বা ভুলে গেছে বা রাখেনি, সেই ক্ষেত্রে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে হোরারি ক্যালকুলেশন। হোরারি ক্যালকুলেশন একটা আলাদা, একটা ভীষণ ভালো সাইন্টিফিক ওয়েতে একটা ক্যালকুলেশন করা হয়, যেখানে আমি 1 থেকে 2 to 9 অর্থাৎ 227 2 to 7, 1 থেকে 227-এর মধ্যে আমি যে কোনো একটা সংখ্যা আপনাকে বলতে পারবো। কোনো চিন্তা করে নয় যে আমার এটা ফেভারিট সংখ্যা 9, আমি 9 বলবো, এরকম নয়। আমি তার অবকাশই দেবো না। আমি বলবো আপনার ক্যাজুয়াল যেটা আছে সেই একটা সংখ্যা বলুন। অথবা আমি যখন দেখি যে সে লেট করছে, আমি ক্যান্সেল করে দিই। আমি তাকে একটা বই দিয়ে দিই, এই বইটা উল্টে আমাকে দিই, ওই বইয়ের যে পেজটা আমি সেটা দেখে নিই। এইভাবে কোনো থট যেন না থাকে। তার উপর একটা কিন্তু হরোস্কোপ রেডি হয়। দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট হরোস্কোপ। আপনার ভেতরের নির্যাসটাকে নিয়ে আমি ব্যাখ্যা করছি প্ল্যানেটারি কম্বিনেশন নিয়ে। আপনি যদি কোনো সময় আপনার ডেট অফ বার্থ খুঁজেও পান, আপনি মিলিয়ে দেখবেন সেম পেরিয়ে গেছে, 80% মিল হয় তাতে। আচ্ছা, এটা একটা ক্যালকুলেশন হলো। দ্বিতীয়, পামিস্টের ওপর কিছু জায়গা আছে, হাত দেখেও কিন্তু অনেক কিছু বলা যায় এবং অনেক কিছু তাকে সাপোর্ট করে দেওয়া যায়। আর থার্ড আছে নিউমারোলজি, যেটা সংখ্যা তত্ত্ব। সংখ্যার উপরে কিন্তু একটা ভীষণ ভালো একটা সাবজেক্ট আছে, যাকে ইউজ করে কিন্তু আমরা চলতে পারি। যে সংখ্যাটা বলবেন সেটাও কিন্তু একটা গ্রহকে নির্দেশ করে। এটা ডেট অফ বার্থের উপরেও চলে। পুরো ডেট অফ বার্থের উপর একটা সংখ্যা বেরায়, ডেটের উপর একটা সংখ্যা বেরায়, মান্থের উপর একটা সংখ্যা বেরায়। এইভাবে অনেকে নামকরণ দেয়। দেখবেন অনেকের নামের স্পেলিং কিছু চেঞ্জ করে,
তার ডেস্টিনি পাচ্ছে না, সাকসেস পাচ্ছে না, যখন আসে আমার কাছে আমি দেখলাম যে নিউমারোলজি অনুযায়ী সেই সংখ্যাটা তার বার্থ চার্টের সাথে মিলছে না, সাপোর্টিং নয়, তখন যদি একটা অ্যালফাবেট এদিক ওদিক করে দেওয়া যায়, গিয়ে যদি একটু মিলিয়ে কম্বিনেশন করে দেওয়া যায়, তাহলেই রাজা হয়ে যাবে সে। তো সেইগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিতেই পাবেন আপনি, যা কোনো শাস্ত্র নেই। শাস্ত্র নেই। আচ্ছা, এই জ্যোতিষ শাস্ত্রকে কাজে লাগিয়ে সত্যি কি মানে জীবন বদলে দেওয়া যেতে পারে? জীবন বদলাতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, জ্যোতিষ সাপোর্ট নিয়ে আপনি আপনার জীবন 100% বদলাতে পারে, কিন্তু আপনাকে কষ্ট মানে আপনাকে পরিশ্রম করতে হবে। আমি তো এর আগে উত্তর দিয়েছি এবং এখনো বলছি যে আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে জ্যোতিষ আপনার ভাগ্যকে জাগাতে পারবে না। আপনি প্রচুর পরিশ্রম করছেন, তাও আপনি সাকসেস পাচ্ছেন না, আপনি ডেস্টিনি খুঁজে পাচ্ছেন না। একজন জ্যোতিষ 100% আপনার ডেস্টিনি খুঁজে দেবে, আপনার ভাগ্য জাগাতে পারবে, কেননা আপনার পরিশ্রম আছে। এরকম বহু ট্যালেন্টেড ছেলে আছে যে অনেক কম্পিটিশন পরীক্ষায় পাস করেছে কিন্তু সে চাকরি পাচ্ছে না। সে যখন এসছে তখন আমি দেখছি যে কোন জায়গায় তার ত্রুটি, কিছু কিছু জায়গায় হ্যারোস্কোপে তার ডিসব্যালেন্স হয়ে রয়েছে, কোনো দোষ পেয়ে গেছে, হয়তো সেই জায়গাটা সাপোর্টিং করছে না, হয়তো যেই গ্রহটা কর্মস্থানে একটা নেগেটিভ গ্রহ দৃষ্টি দিয়ে আছে, বাকি সব ঠিক আছে, সে প্রচুর চেষ্টা আছে, তার এডুকেশন ভালো, কর্মস্থানটা ড্যামেজ, ওটা ঠিক করে দিলে চাকরি পাবে, ইজি। আচ্ছা, আপনি কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারেন যে যেগুলো আপনার সাথে ঘটেছে এরকম কিছু? প্রচুর অভিজ্ঞতা আছে, তো বললাম আজকে 24 বছর ধরে বসে আছি এই আসনে, প্রচুর মানুষ দেখছি, প্রচুর অভিজ্ঞতা নিয়েও আজকে এই আসনে বসে আছি। প্রচুর মানুষের ক্ষেত্রে আমি এগুলো দেখি এবং আছে, এগুলো একদম 100% হয়। প্রচুর ডেট অফ বার্থ আছে, দরকার ডেট অফ বার্থ নিয়ে আমি অ্যানালাইসিসও দিতে পারি। প্রচুর মানুষ আছে যারা কি করে, এই ধরনের মানুষ আমি যেরকম বললাম যে এখানে এই অঞ্চলেরই একটা ছেলে এসছে, সে এখন একটা প্রাইভেট ফ্যাক্টরিতে চাকরি করছে, তার নাম গৌতম ব্যানার্জি। সেই ছেলেটা ভীষণ সায়েন্সের ছেলে, ভীষণ ট্যালেন্টেড, কোনো সাবজেক্টে তার 90 নিচে নাম্বার নেই, মার্কস নেই, এবং প্রত্যেকটা কম্পিটিশন পরীক্ষায় তার নাম উঠেছে, সরকারি চাকরি উঠেছে, এবং ওইখানে গিয়ে ইন্টারভিউ থেকে ঘুরে চলে এসছে, হয়নি। তার ফলে লাস্টে সে একটা প্রাইভেট ফ্যাক্টরিতে চাকরি করছে, বিয়ে করেছে। আমার কাছে যখন এসছে তখন তার 45 অ্যাবাভ হয়ে গেছে বয়স। সে তার বিয়ে করেছে, তার বাচ্চা মেয়েকে কুস্তি তৈরি করার জন্য এসেছিল, দিয়ে বললো জানেন আমার এই জীবন। আমি বললাম আপনি ডেট অফ বার্থ দিন, আমি দেখছি এখন। আমি দেখলাম তার বিদ্যার জায়গা, তার এডুকেশনের জায়গা, তার আলাদা জায়গা সব ভালো রয়েছে, কিন্তু কর্মস্থানে রাহু এবং বৃহস্পতি বসে আছে। এই যখন রাহু আর বৃহস্পতি অর্থাৎ জুপিটার আর রাহু যখন কর্মস্থানে বসে থাকে, দিস ইজ গুরু চণ্ডাল দোষ, মানে গুরু অ্যাপ্লিক্টেড হয়ে গেছে চণ্ডাল দ্বারা। তার ফলে কি হচ্ছে, গুরু আপনার যে কন্ট্রোলার, সে আপনার মা বাবা হতে পারবে, আপনার শিক্ষক হতে পারে, সেরকম ওনার যে ইন্টারভিউ নিচ্ছে, যে এক্সামিনার, সে তার গুরু, সে ওইখান থেকে তাকে রিফিউজ করে দিচ্ছে, জায়গাটাকে তো ওইখানে। আমি বললাম আপনি যখন এর ছিল তখন আপনি আসতে পারলেন না। গুরুচণ্ডাল দোষের ছোট্ট কিছু প্রতিকার আছে, জাস্ট কিছু পূজা অর্চনা, কিছু দান, এবং কিছু গাছ আছে, স্পেশাল গাছ, সেখানে গিয়ে একটু জল ঢেলে দেওয়া, হলুদ জল, তাতেই আপনি পেয়ে যেতেন। বলছে এখনো কিন্তু আমার প্রমোশন হচ্ছে না, আমি করছি, প্রমোশন হচ্ছে না। আমি তাকে 3-4টে টিপস দিলাম, ছোট, বিনা পয়সা, কোনো পয়সা লাগবে না। আপনি এগুলো ডেডিকেটেড ভাবে করুন, বৃহস্পতিবার করুন আর শনিবার করুন, দুটো বার বললাম। এই দিন নিরামিষ খান, পেঁয়াজ রসুনও খাবেন না, আর এই দিন এই কাজটা করুন। আর স্পেশাল কিছু মন্ত্র দিলাম, এই মন্ত্রগুলো এভরিডে 2 টাইম করুন, একবার সকালবেলা একবার রাতেবেলা। কোনো ধোয়া ছোঁয়ার ব্যাপার নেই, আপনি রাতে শোয়ার আগে বসে পাঠ করুন, আবার ঘুম থেকে উঠে বাসি মুখে বাসি বিছানায় করুন, কোনো রকম রেস্ট্রিকশন নেই। তুই দেখুন তো হচ্ছে কিনা। উইথিন 90 ডেজ, 90 দিনের মধ্যে আমাকে এসে বলে গেছে আমার প্রমোশন হয়ে গেছে, আমার প্রমোশন হয়ে গেছে। এরকম একজন আছে, এখানে একজন খুব বড় হোটেল আছে, হোটেলের একজন ম্যানেজার, উনি এখানে এসে ওনার ফ্যামিলি খুব অসুস্থ হয়ে যাচ্ছিল, বাস দোষ ছিল ঘরটাতে যেটা নিয়েছিল, প্লাস ওনার এখানে শ্যুট হচ্ছিল না, আর ছেলেমেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে। তো উনি বলছে আমার যেভাবে হোক আমি এখান থেকে যেতে চাইছি, কিন্তু আমাকে মালিক ছাড়ছে না। তো আমি সঙ্গে সঙ্গে ওনাকে কিছু দেখলাম কি কি আছে না আছে হরোস্কোপ দেখে। তো আমি দেখলাম যে চাকরির চেঞ্জিংয়ের জায়গাটা হাইলাইট করে দিই, তার যে রেসপন্সিবল প্ল্যানেট, তাকে কিছু ক্রিয়া দিলাম, কিছু উপচার বললাম যে এইগুলো করুন, এবং একটা স্টোন ওনাকে দিলাম যে ওই গ্রহটাকে এনলার্জ করার জন্য। তারও কিন্তু মোটামুটি পড়ার 60 দিন, 55-60 দিনের মধ্যে তার ট্রান্সফার হয়ে গেছে। আমি বললাম আপনি চেষ্টা করবেন, বসে থাকবেন না, মালিক বললো কিনা, আপনি চেষ্টা করুন আর আমার সাপোর্ট নিন, দেখুন 2-2-4 হবে। আপনি এত উঠে পড়ার রকম বারবার বলুন আমার ভালো লাগছে, যেতে হবে না। উনি দিল্লিতে গিয়ে আমাকে ফোন করেছে যে আমি চলে এসেছি, আমার খুব দুঃখ, আপনার কাছে ক্ষমা চাইছি যে আপনার কাছে আমি দেখা করতে যাইনি, কিন্তু আমি ইমিডিয়েট আমার ট্রান্সফার হয়ে গেছে, আমরা দিল্লিতেই ছিলাম, দিল্লিতেই এসেছি, এবং আমার ফ্যামিলি খুব হ্যাপি। এইভাবে জ্যোতিষশাস্ত্রে সাহায্য করা যায়, সাপোর্ট করা যায়। তো এরপর আমি পরের কোশ্চেনটা যাব
তো আপনাদের কাছে একটা কথা বলে রাখি, আমাদের পডকাস্টটা ধীরে ধীরে বড় হচ্ছে। তো যদি মনে হয় আমাদের পডকাস্টটা একটা পার্টে রাখার, আমরা একটা পার্টে রাখবো, না এটা দুটো পার্টে আসবে, ঠিক আছে? তো আপনাকে এর পরের কোশ্চেন আমরা যাবো, যেটা হচ্ছে যে বাস্তুশাস্ত্রের উপরে। তাহলে বাস্তুশাস্ত্রটা অ্যাকচুয়াল কি, বা বাস্তুশাস্ত্র মেনে কি কি করা দরকার, যদি এটার সম্বন্ধে একটু ডেসক্রিপশন দেন। দেখুন, বাস্তুশাস্ত্র বলতে গেলে বাস্তুশাস্ত্রটা জানতে হবে কি, বসবাস করার জন্য উপযুক্ত ভূমি হচ্ছে বাস্তু। আমি সংস্কৃত বললাম না, বাংলায় বললাম আপনাদের। বসবাস করার জন্য উপযুক্ত ভূমি, যেটা আমার সাপোর্ট পাবো, যেই জমিতে আমার উপযুক্ততা পাবো, সেটাই হচ্ছে বাস্তু। তো সেটা যদি কোনো কারণে ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে বাস্তু দোষ তৈরি হয়, এবং সেই ঘরে থাকলে তার ফ্যামিলির কোনোভাবে কোনো উন্নতি হবে না, যদি বাস্তু দোষ তৈরি হয়ে যায়। তো দোষটা কি করে তৈরি হয়? এই বাস্তুকে আমরা অ্যাকচুয়ালি সহজভাবে বলতে গেলে আমরা 8 ভাগে ভাগ করি। 8টা দিক হিসেবে, ফার্স্ট ইস্ট ওয়েস্ট, মানে পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, এবং তার এই যে পূর্ব এবং উত্তর, তার একটা কোণ আছে, এই কোণটাও একটা দিক, দিস ইজ ঈশান কোণ, নৈরিত কোণ। এইভাবে 8টা কোণ আছে। এই কোণগুলোর যেমনি ভূমিকা আছে, দিকগুলোরও তেমনি ভূমিকা আছে। এবার যদি কোনো ঘরে ঈশান কোণে, অর্থাৎ নর্থ ইস্ট ডাইরেকশন, যেটা উত্তর এবং পূর্ব দিক যেখানে জয়েন্ট হচ্ছে, সেই ডাইরেকশনটার মধ্যে বলছে ঈশান কোণ, যেখানে প্রথম সূর্য উদয় হয়। তো সেখানে যদি কারো বাথরুম চলে আসে, টয়লেট চলে আসে, বাথরুম এলে খুবই ভালো, বেঁচে যাবেন। যদি টয়লেট হয়ে যায়, যেখানে আবর্জনার কোনো ব্যাপার, আমার দেহের মলমূত্র ত্যাগ হচ্ছে, তাহলে সাংঘাতিক বাস্তু দোষ হয়ে যাবে। সেই ঘরে কোনো দিন সে অসুখ ছাড়া থাকতে পারবে না, ঘরে কেউ না কেউ অসুস্থ থাকবেই। কেন? বাস্তুশাস্ত্র অনুযায়ী বাস্তু পুরুষ একজন আছে, যার বাস্তু পুরুষের স্কেচ আমরা করে থাকি। তো বাস্তু পুরুষের মাথাটা থাকে নর্থ ইস্ট ডাইরেকশনে। সেই মাথার মধ্যে যদি আমরা মলমূত্র ত্যাগ করি, তো বাস্তু সঙ্গে সঙ্গে বাস্তু পুরুষ রেগে যায় এবং সে ক্ষতি করে দেয়। সেরকম ভাবে বলা হচ্ছে যে এই আমি বললাম নর্থ ইস্ট, এবারে সাউথ ইস্ট। নর্থ ইস্ট মানে যে দিক থেকে সূর্যটা উঠছে, হ্যাঁ, এটা করে ঈশান কোণ। এরপরে যেটা আসছে, সেটা আমি কোণগুলো বলছি কতটা ভাইটাল। সাউথ ইস্ট, সাউথ ইস্ট হচ্ছে অগ্নিকোণ, দক্ষিণ শুরু হচ্ছে, পূর্ব শেষ হচ্ছে। এই কোণে যদি কারো জলাশয় থাকে, বাথরুম থাকে, বাথরুম নিয়ে বলছি আর কি, আমি তো বললাম নর্থ ইস্টে বাথরুম ভালো, আর সাউথ ইস্টে যদি বাথরুম থাকে, তাহলে তার জীবন শেষ করে দেবে। সে ঘরে কোনোদিন একটা পয়সা রাখতে পারবে না, রোগে তার টাকা বেরিয়ে যাবে, অযথা তার টাকা বেরিয়ে যাবে। সেই ঘরে প্রত্যেকের মাথায় ভীষণভাবে নেগেটিভ চিন্তা আসবে। আপনি বললেন সাউথ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ইস্ট হচ্ছে অগ্নিকোণ। সাউথ ইস্ট দিকটা কিভাবে? সাউথ ইস্ট হচ্ছে অগ্নিকোণ, মানে যেখানে দক্ষিণ শেষ হচ্ছে, পূর্ব শেষ হচ্ছে, দক্ষিণ শুরু হচ্ছে। আমরা ঠিক সকাল 9টা নাগাদ, এই মুহূর্তে 9টা থেকে 9:40-এর মধ্যে সূর্য যেখানে থাকে, সেটা সাউথ ইস্ট হচ্ছে। আপনারা দেখে নিতে পারেন। সেই দিকে যদি আপনার জলাধার থাকে, বাথরুম থাকে, টয়লেট থাকে, তাহলে আপনার জীবন শেষ করে দেবে। কেন? তার কারণ হচ্ছে এটা যে অগ্নিকোণ। অগ্নি মানে সেখান থেকে এনার্জি আসে আমাদের ঘরে, অগ্নি, আগুন। আপনি সেখানে জলাধার রেখে দিচ্ছেন, মানে আগুনকে নিভিয়ে দিচ্ছেন। আগুনকে নিভিয়ে দিলে আপনার ঘরে এনার্জি আসবে কি করে? প্রত্যেকের মধ্যে নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট, পয়সা থাকবে না, জলের মতো বেরিয়ে যাবে। তো এই জায়গা অ্যাঙ্গেলগুলো একজন বাস্তুবিদ সেগুলোর পরীক্ষা করে। হয়তো সে সেই ঘর দিয়ে হাউস ভিজিট করে করতে পারে, বা তার স্কেচ আনলে এখান থেকে দেখে বলে দেওয়া যায়। তার কিছু রেকটিফিকেশন আছে। এমন ঘর আছে সে ফ্ল্যাট ঘরে নিয়েছেন, যেটাকে চেঞ্জ করা যাবে না, ভেঙে করা যাবে না, ওই দিক দিয়ে সুয়ারেজ লাইন গেছে, করা যাবে না উল্টো দিকে, সেটা উল্টো দিকে করলে ভালো হতো। সেখানে কিছু বাস্তু টিপস থাকে, সেখানে কিছু পোস্টিং এর ব্যাপার থাকে, যেগুলো দিলে ওই নেগেটিভ এনার্জিটা ওখানেই ডিস্ট্রয় করে দেবে, ঘরের ভেতর ঢুকতে দেবে না। এইভাবে বাস্তু প্রতিকারের জায়গায় আসে। যেহেতু আলোচনা করছি, প্রতিকারটা আমি টাচ দিয়ে দিলাম, যে আপনারা যাতে ভয় না খেয়ে যান। আপনারা আমার কথা অনুযায়ী আপনারা দেখবেন, আমি জানি প্রত্যেকেই কিন্তু ঘরে খুঁজবেন আপনাদের ঠিক আছে কিনা, দেখে দুঃখে হয়ে গেল। দুঃখের কিছু নেই, প্রত্যেকের মেডিসিন আছে। জ্যোতিষশাস্ত্র যিনি ব্যাখ্যা দিয়েছে এইটা করলে এই বিপদ হতে পারে, তার কিন্তু সলিউশন, অর্থাৎ তার রেমিডিও কিন্তু দেওয়া আছে। তো যদি জ্যোতিষ মেনে চলতে চান যে না, এইদিকে উনি বলেছে জলাধার, তা আমার ক্ষতি হচ্ছে, তাহলে যে কোনো বাস্তুবিদ বা যে কোনো ভালো জ্যোতিষকে গিয়ে তার সমাধান করান। না হলে মাথা থেকে হাঁটিয়ে দিন, দেখবেনই না, নাহলে আপনি সাইকেটিক পেশেন্ট হয়ে যাবেন, মানসিক রোগে ভুগবেন। এটা ঠিক যে
এই জ্যোতিষ নিয়ে কিছু আলোচনা করলে সবাই নিজের সাথে রিলেট করতে থাকে আর কি, যে একদম আমি দেখেছি তো, তাই আমার কাছে এসে ফিস দিল, আমাকে দেখি চলে গেল, রেমেডি কিছু করলো না, প্রতিকারের উপর পাত্তা দিল না। আমার আপনি সাইকেটিক পেশেন্ট হয়ে যাবেন, কেন এটা আপনার মাথায় হিট করবে। আমি ভুল হতে পারি, আমার ডায়াগনোসিস ভুল হতে পারে, কিন্তু আমার কথাটা তো মাথার মধ্যে ঢুকে গেল যে আপনার এই দিন পরে হার্টের ডিজিজ হওয়ার চান্স আছে, আমি বলে দিলাম সাবধানে থাকুন। আপনার হয়তো নেই, আমি ভুল দেখেছি, হয়তো বড় হোক নিজের ভুল হয়েছিল জ্যোতিষের সোর্সটা, আমরা তো নুরিবালি করাও না, তো সে ওইটাকে থটটা চিন্তা করতে করতে দেখা গেলো তার হার্ট ডিজিজ হয়ে গেছে। তো এই জন্য আমি বলি, যখন ডাক্তারের কাছে যখন যান, মেডিসিন ছাড়া আপনাদের চলে না। ডাক্তার এতগুলো মেডিসিন লিখে দিল, গিয়ে আগে ওষুধের দোকানে যান, কোথায় 10% 20% ছাড় পাবেন, সেখানে নিয়ে খান। জ্যোতিষশাস্ত্রে গেলে তার প্রতিকার আপনাকে নিতে হবে, তা নাহলে জ্যোতিষের কাছে যাবেনই না। গেলে আপনারা নিজেরা কিন্তু বিপদে পড়বেন, আপনাদের সাবধান করে দিলাম, আমি অ্যাস্ট্রোলজার হিসেবে সাবধান করলাম। যদি ক্ষমতা থাকে যে জ্যোতিষের প্রতিকার নেবো, সেটা 10,000 হতে পারে, 10 টাকাও হতে পারে। মেন্টালিটি প্রিপেয়ার নিয়ে যাবেন যে আমি যখন যাচ্ছি তখন আমি এর পুরোটাই সাবজেক্টটাকে দেখবো, প্রপারলি আমার জীবনে ইউটিলাইজ করব, তাহলে আপনি গেনার হবেন, না হলে না ঘরকা না ঘাটকা, এই হয়ে যাবে রাস্তা। কিছু একটা টিপস দিতেন যে বাস্তুশাস্ত্রের উপরে, যে এই জিনিসগুলো বাড়িতে রাখা ভালো, বা এই গাছগুলো যদি বাড়িতে রাখেন তাহলে ভালো। বাস্তুশাস্ত্রের অনুযায়ী নর্থ দিকটা হচ্ছে জলের দিক, সেই দিকটার কালার যদি ঘরে করা হয় স্কাই বা ব্লু করলে ভালো, বা গ্রিন, এটা করলে খুব ভালো, সেই ঘরে ভীষণ শান্তি আসে। এবং যদি সম্ভব না হয়, হয়তো কোম্পানি থেকে করে দিয়েছে ঘর, তাহলে সেই নর্থের দিকে একটা অ্যাকোরিয়াম এনে রাখুন, যেখানে মাছ খেলা করবে, সেটাও পারছেন না, তো একটা অ্যাকোরিয়ামের ছবি এনে লাগিয়ে দিন, বা একটা জলের ছবি আনুন, তার মধ্যে যে মা গঙ্গা বয়ে যাচ্ছে, তাতেও কিন্তু কাজ হবে, ভীষণ ভালো কাজ হবে। আরও ভালো কাজ হবে ওই দিকটা পজিটিভ আনতে গেলে, সেখানে যদি আপনার একটা লেমন ইয়েলো ক্রিস্টাল পাথর রাখতে পারেন, ক্রিস্টাল যেটা স্ফটিক বলা যায়, লেমন ইয়েলো, ওইটা যদি ওই দিকে রাখতে পারেন, ও সমস্ত পজিটিভটাকে, ক্রিস্টালের একটা পাওয়ার আছে, ক্যাপচারিং পাওয়ার, সে ওইটাকে গ্রহণ করে নেয়, এই যত বাস্তু দোষ কিন্তু কাটিয়ে দিতে পারে। এরকমভাবে সাউথ, দক্ষিণ দিক, আগুনের দিক, আপনাদের সহজ করে বলছি, সেই দিকটা আপনি অরেঞ্জ কালার করবেন, লাল কালার করবেন, এবং সেই দিকটা চেষ্টা করবেন যাদের নিজস্ব বাড়ি করে জমি দিয়ে বাড়ি করছেন, তারা সেই দিকটা রান্নাঘর করতে, কিচেন করতে। সাউথে কিচেন ভীষণ ভালো উন্নতি দেয়, এবং সেই ঘরের খাবারের টেস্ট অন্য ঘরের থেকে অনেক গুণ ভালো হয়ে যাবে। আপনার দক্ষিণে যদি রান্নাঘর হয়, আর আপনি যদি পূর্ব দিকে ফেস করে রান্না করেন, আর আপনার লেফটে বাঁ দিকে জল আর ডান দিকে আগুন থাকতে হবে, এটা মেনটেন করবেন। আপনি ওইখানে যদি নুন সাগর রান্না করেন, তার টেস্ট ভীষণ ভালো হবে, কেন প্রপার ওয়েতে করছেন, এবং ভীষণ এনার্জি আসবে ওই ঘরে। ধরুন সেটা নেই, তখন কি টিপস কি করা যাবে, তখন সেই দিকটা একটা লাল রঙের বাল্ব জ্বালিয়ে রাখতে হবে সেই দেয়ালে, যাতে অগ্নিকোণটা এনলার্জ করছে আমি জাগিয়ে রাখি। অথবা সেদিকে কোনো লাল রঙের ওম সিম্বল, যার মধ্যে একটা ত্রিশূল থাকবে, এই ধরনের সিম্বল পাওয়া যায়, নেটে সার্চ করলে পাবেন, একটা ত্রিশূল ভেদ করেছে একটা ওমকে, যেটা পুরো লাল, সেটা রেখে দিলে বিরাট পাওয়ার আছে, এটা কাজ করে। বা আপনারা যদি কোনো মেটাল দিয়ে বানিয়ে রাখতে পারেন, তাহলে তো সোনেতে সুহাগা, এত ভালো কাজ হয়। তো এই ধরনের ছোটো কাছে অনেক টিপস আছে বাস্তু ঠিক করার জন্য, অনেক কিছু আছে। আচ্ছা, তো এরপর ধরুন যারা আমাদের অডিয়েন্স দেখছে, তাদেরও প্লাস আমারও মনে একটা কোশ্চেন এলো, যে সবার যেটা মানে বেশি ইন্টারেস্ট আর কি, যে আমরা টাকা পয়সা আরও কীভাবে বেশি কামাবো, ঠিক আছে, তো সেইটা রিলেটেড যদি কিছু টিপস দেন। যদি দেখুন, বাস্তুশাস্ত্র তো নয়, এটা অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন টাকা পয়সা আমার কি করে ইনকাম করব, বেশি বাড়বে না বাড়বে, এটা আপনার উপর ডিপেন্ড করে না। আপনার যোগ্যতা থাকলেও হবে না, আপনার ক্যাপাবিলিটি থাকলেও হবে না। এখানে যেটা দেখতে হবে অ্যাস্ট্রোলজিতে, আপনার দশা পারমিট করছে কিনা। ধরুন আপনি এই সময় চাকরি করছেন, আপনার একটা খারাপ দশা চলে এসছে, আপনি সোনার উপর হাত রাখলে লোহা হয়ে যাবে সেটা। আবার যদি আপনার একটা ভালো দশা চলে, আপনার কোনো যোগ্যতা নেই, কিচ্ছু নেই, আপনি লোহাতে হাত রাখলেও সোনা হয়ে যাবে। এরকম বহু মানুষ আসে আমার কাছে এসে সারেন্ডার করে, বলে জানেন তো আমার যা যোগ্যতা, প্র্যাকটিক্যাল আমার যা শিক্ষা, আমি বাগানের মালির কাজেও আমি পেতাম না, কিন্তু আজকে আমি মোটামুটি আমার স্যালারি মাসে 1.5 লাখ টাকা আসে। তা আমি বললাম আপনার ডেট অফ বার্থ দিন, আমি দেখি যেই সময়টা ওনার চলছে, দেখা যাচ্ছে দারুণ টাইম, মানে ওনার ভালো সময়। তাহলে সময়ের খেলা, যদি সময় আমার সাপোর্ট না দেয়, আমি কষ্ট করে কিছুতেই কিছু করতে পারবো না। সময়টাকে সাপোর্ট করতে হয়, তো আমার সময় সাপোর্ট দিচ্ছে না, কিন্তু ওই টাইমটা আমার চাকরি পেতে হবে। দেখা গেল 15 বছর আমার রাহুর দশা ঢুকেছে, 16 বা 18 বছর রাহুর দশা চলে, আমি যখন চাকরিতে ঢুকেছি তখন রাহু ঢুকে গেল, তাহলে কি আমার চাকরি হবে না? সারা জীবন কি আমার জীবন শেষ হয়ে যাবে? আমাকে 18 বছর শেষ করে দেবে? নয়, তারও জায়গায় তার সলিউশন আছে। একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে সাপোর্ট করবে যে রাহুকে ঠিক করার জন্য কি করবেন,
সেই সলিউশনগুলো যদি একটু ঠিকঠাক করে দেওয়া যায়, আপনি রাহুর দশাতেও কিন্তু উন্নতি হবে। আমি রাহুর দশাতে সরকারি চাকরি করে দিয়েছি, শনির দশাতে সরকারি চাকরি হয়েছে, জাস্ট সাপোর্ট, অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট দিয়ে। কিন্তু বারবারই বলছি এইভাবে হয় না, আপনার পরিশ্রম চাই। আপনি প্রচুর খাটছেন, আপনি পরিশ্রম করুন, আমি আছি আপনার সাথে। রাহুর দশা আপনাকে শুইয়ে দেবে, না হলে পরিশ্রমের ফল বৃথা হয়ে যাবে। কিন্তু অ্যাস্ট্রোলজার থাকলে, সাপোর্ট পেলে, ভালো সাপোর্ট পেলে, সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আপনাকে চরম সৌভাগ্যের সীমায় পৌঁছে দিতে পারে। এটাও করা যায় অ্যাস্ট্রোলজিতে। আচ্ছা, তাহলে ভয়ের কিচ্ছু নেই, প্রত্যেকটা সাপোর্ট আছে। অ্যাস্ট্রোলজি ভীষণ ভালো স্বাস্থ্য, একে মেনে চলুন এবং একবার অন্তত দেখুন যে এই স্বাস্থ্যটা কতটা অথেন্টিক। তো ঠিক আছে, আমরা এবার পরের কোশ্চেনে আসছি, যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়াল চিনবো কি করে যে মার্কেটে তো ধরুন অনেক ধরনের লোক আছে, অনেক ধরনের ঘুরে বেড়াচ্ছে, তো সঠিক অ্যাস্ট্রোলজার আমরা কিভাবে চিনবো, সেটা যদি বলেন। খুব ভালো প্রশ্ন করেছেন, এটা প্রত্যেকটা মানুষের জানা দরকার যে সঠিক অ্যাস্ট্রোলজার কি করে আমরা চিনব বা কি করে আমরা যাব। তো জানার আগে আপনাদের প্রচুর অ্যাস্ট্রোলজারকে যাদের যাদের আমার পছন্দ হয় তাদের একটু লাইফস্টাইলটা দেখুন, তাদের প্রোগ্রাম দেখুন যদি কোথাও থেকে আপনার পছন্দ হয়, বা তাদের ব্যাকগ্রাউন্ড দেখুন কিছু। তাদের জন্য আমরা বিয়ের আগে খোঁজ খবর নিই, এরকম ভাবে খোঁজ খবর নিতে হবে। এটা হলো একটা ফার্স্ট স্টেজ। গেলে আপনাদের থার্ড সেন্স অনেস্টটা এগ্রি করবে যেটা ঠিক। তবু কিছু এখনকার দিনে হচ্ছে বিজ্ঞাপনের যুগ, মানে বাতঙ্গার করাটা মানুষের কাজ। তার ফলে কি হচ্ছে, অ্যাস্ট্রোলজার এমন কিছু আপনাকে হাইলাইট করবে বিজ্ঞাপনের মাধ্যমে, আপনি ভাববেন এই ভীষণ ভগবান, যেতেই হবে। সেটা অনেক সময় ভুল ডায়াগনোসিস হয়। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে অ্যাস্ট্রোলজিতে ভালো অ্যাস্ট্রোলজার চিনতে গেলে আপনাদের চোখ কান খুলে রাখতে হবে এবং 2-3 বার ঠকতে হবে, তবে আপনি শিখতে পারবেন। অর্থাৎ 2-4 জনের কাছে গিয়ে আপনি দেখুন, যদি ভালো লাগে, ভালো হয়, সে তো ভালো হয়ে গেল, নাহলে ঠকতে হবে। একজনের কাছে গিয়ে কিন্তু লাভ হবে না। এবার সঠিক অ্যাস্ট্রোলজারের কথা যখন এসছে, আমি বলি অ্যাস্ট্রোলজার আগে আমি বলছি অ্যাস্ট্রোলজি ইজ এ গুড সায়েন্স। তো এখানে পড়াশোনার জায়গা আছে। আমি দেখেছি, আমি আগে টিভিতে প্রোগ্রাম করতাম, বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করতাম, দর্শক দেখেছে আমাকে, জানবে হয়তো। তো আমার পাশে একটি ছেলে অ্যাঙ্কারিং করতো আপনার মতনই বসে। তো তাই সে আরো অন্য জ্যোতিষের সাথেও অ্যাঙ্কারিং করতো, করে করে সে কিছুটা জ্যোতিষ জেনেছে আলোচনা করে। হঠাৎ এক সময় দেখছি সে জ্যোতিষ হয়ে গেছে। সে টিভিতে প্রোগ্রাম করছে, সেই শার্ট ফার্ট পরে তিলক লাগিয়ে বিরাট হয়ে তার নামে পদবি দিয়ে দিয়েছে, এইসব করে সে অ্যাস্ট্রোলজার হয়ে গেছে। তো আপনারা বলুন সে কি করে আপনার ভালো করবে? যে অ্যাঙ্কার ছিল সে অ্যাস্ট্রোলজার হয়ে গেছে। তো এই তো তাই এই অ্যাস্ট্রোলজির জায়গা আজকে দাঁড়িয়ে গেছে। কি করে এসছে না, তার প্রচুর টাকা আছে, সে 10টা জায়গায় হোর্ডিং দিয়ে দিয়েছে, 10টা চ্যানেল কিনে নিয়েছে, সারাদিন খুললে তাকে দেখছেন। আর সে কিন্তু কলেজ স্ট্রিটে বই পাওয়া যায় টিপসের, প্রচুর টিপসের বই আপনারাও পাবেন, দেখবেন গেলে টিপসের বই বলবেন দিয়ে দেবে 100 টাকা 150 টাকা, হাজার টিপস আছে। মানে এই করলে চাকরি হবে, ওই করলে বিয়ে হবে, ওই করলে মেয়ের হবে, ওগুলো পড়ে নিয়ে আপনাদের বলছে এই টিপস। আপনারা গদগদ হয়ে যাচ্ছেন, কি সুন্দর টিপস দিচ্ছে, আমরা মেনটেন করছি, কিছু কিন্তু লাভ হবে না। কাজে অ্যাস্ট্রোলজি একটা পড়াশুনোর জায়গা আছে, এটা কোনো রকম অশিক্ষার জায়গা নয়, প্রচুর শিখতে হয়। আপনি একজন অ্যাস্ট্রোলজারকে বলছি, আপনি আপনার একজন মানুষের জীবন নিয়ে খেলছেন, একটা মানুষের লাইফ নিয়ে আপনি খেলা করছেন। আপনার একটা কথায় কিন্তু তার জীবনের কিন্তু অনেক কিছু এফেক্ট হয়। তো আপনি এমন কিছু করবেন না যাতে তার জীবনটা শেষ হয়ে যায়। পরে কি হবে, তার ক্ষতি হলো না, সেই মানুষটা অ্যাস্ট্রোলজির বদনাম করছে, যেটা ফ্রড শাস্ত্র। এখানে গিয়ে আমি চিটিং হয়ে গেছি, এখানে গিয়ে আমি ঠকে গেছি। আপনি নিজেই ভুল ডায়াগনোসিস হয়েছেন। আপনি যেই ডাক্তারের কাছে গেছেন সে আপনার ট্রিটমেন্ট করতে পারেন না, তো আপনি ডাক্তারি স্বাস্থ্যটাকে বদনাম করার অধিকার নেই আপনার। কাজেই তারকে দেখতে হবে, শুনতে হবে যে কোথা থেকে শিক্ষা করেছে, সে কতদিনের অভিজ্ঞতা আছে, আরও 2-4টে মানুষ গেছে, তাদের কাছে জানতে হবে আপনি কি উপকৃত হয়েছেন, বা যদি তার কোনো কিছু সাইড থেকে সেখানে ঢুকে দেখতে হবে তার ফিডব্যাক কেমন আছে। ফিডব্যাকের জায়গাটা ভীষণ ভালো, কেন অনেকের কিন্তু ফিডব্যাক ভালো নেই। অনেকে, এটা তো ওপেন জায়গা, আমার ভালো না হলে আমি লিখে দেবো যে আপনি আমার খারাপ করেছেন, ওটা আপনি ডিলিট করতে পারবেন না। কাজে এই কিছু কিছু জায়গা আপনাদের চোখ কান খুলে রাখতে হবে, তাহলেও কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারের জায়গা পাবেন। আর যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আগে দেখবেন সে আপনাকে লজিক্যাল ভালো বোঝাতে পারছে কিনা। আমি বলে দিলাম ধন্বন্তরীর মতো তোর এই গুণ আছে, এই দোষ আছে, এইগুলো ঠিক করতে হবে, যা কামাখ্যায় পুজো করে নিতে হবে, ওইখানে যজ্ঞ করে নিতে হবে, তবে ঠিক হয়ে যাবে, এটা অ্যাস্ট্রোলজি নয়। অ্যাস্ট্রোলজি আপনাকে সমস্ত একটা গ্রাফ লাইন দেবে যে দেখুন আপনি আমার কাছে এসছেন, আপনার এই এই প্রবলেম, এইগুলো ভালো, এইগুলো খারাপ, যেগুলো ভালো ওগুলো তো আপনার আছে, যেগুলো খারাপ সেগুলোকে এইভাবে ঠিক করুন, তবে আপনি ঠিক হবেন। একটা সুন্দর কাউন্সিলিং করতে 45 মিনিট মিনিমাম টাইম লাগে। তো 1 ঘন্টা সময় যদি পান, আপনার সমস্ত প্রশ্ন আপনি উজাড় করে দেবেন, তার প্রত্যেকটা উত্তর সঠিক পান, জানবেন সে অ্যাপ্রোপ্রিয়েট। আর যখন সে ভয় পাবে, যারা বেশি উত্তর দেবে না, বারবার বলবে সময় নিয়ে অন্য লোককে পাঠান, 1-2 মিনিট 5 মিনিট পেলেন, জানবেন সে
অরিজিনাল অ্যাস্ট্রোলজার নয়, কিন্তু এটা আমার অভিব্যক্তি। আপনি সবার উদ্দেশ্যে বলছি, আপনারা মনে করবেন না, ক্ষমা করে দেবেন দোষ ত্রুটি। আমি মনে করি একটা মানুষকে যথেষ্ট সময় দেওয়া উচিত তাকে প্লিজ করার জন্য। সে অনেক কষ্ট করে অর্থ এনে আমাকে দিচ্ছে, আমি সে এসে যদি আয়ারাম গয়ারাম হয়ে গেল, সে এলো দুটো কথা বলে ছেড়ে দিলাম, সেই পয়সাটা আমি হজম করতে পারবো না। আমি তাকে 40-45 মিনিট দিয়ে তার সমস্ত মনের প্রশ্নের উত্তর দেব এবং লজিক্যাল দেবো, এই জন্য হচ্ছে। তাহলে কি হলো, উনি একটা গ্রাফ লাইন দেখে গেল, উনি কিন্তু পরে কিন্তু ফ্রড হবে না। অন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে গিয়ে সে যখনই শর্টকাট করবে সে বুঝে যাবে যে ঠিক বলছে না। এইভাবে কিন্তু অ্যাস্ট্রোলজার চেনা যায়, এটা আমি আমার মতামত দিলাম আর কি। তো আপনারাও এটা মনে রাখবেন যে কথাগুলো ইনি বললেন। আচ্ছা, এরপর একটা বলুন যে মানুষের জীবনে তার ভাগ্যের অবদান কতটা থাকে? দেখুন, ভাগ্য তো কিছু আমরা পারদ্ধর উপরে নির্ভর করে, যে আগের জন্মে কি করেছি না করেছি সেইভাবে, এটা আমি মানি। কেননা আমরা সাধনার লাইনে আছি, আমি আগেই বললাম আমার পূর্ণ সন্ন্যাস দিকে আছে, আমি ভীষণ সাধনার সাথে রয়েছি এবং প্রত্যেক দিন আমি মেডিটেশন করি। তার ফলে আমার কিছু উপলব্ধি আছে যে আমি কি করেছি না করেছি, কিছু পূর্বজন্মের কিছু স্মৃতি আমার আসে এবং আমি বুঝতে পারি। এবং মহাপুরুষদের প্রচুর বই আমি পড়ি, তাতেও তারা এই সবই বলে গেছে যে কিছু প্রারব্ধের ফল আমাদের ভোগতে হয়। তো সেটাই ভাগ্য হিসেবে তৈরি করে। ধরুন আগের জন্মে আপনি প্রচুর সোনার চামচ নিয়ে জন্মেছিলেন, প্রচুর টাকা ছিল, করোড়পতি ছিলেন, কিন্তু আপনি সেইভাবে টাকা পেয়ে ইউটিলাইজ করেননি, সাধারণ মানুষের সাথে কিছু সেবা করেননি, শুধু নিজে খেয়েছেন, অনেকে ক্ষতি করেছেন। এই জীবনে তাহলে আপনাকে ভিখারি হয়ে জন্মাতে হবে। হয়তো ভিখারি মানে ভিখারি হলে তো বেঁচে গেলেন, ওই লাইফস্টাইল পেয়ে গেলেন, আপনাকে সাধারণ মধ্যবিত্ত করলো কিন্তু আপনার পয়সা কেটে দিল না। মানে আপনি দেখছেন আপনার সবার ভালো হচ্ছে, সবার উন্নতি হচ্ছে, কিন্তু আপনার হচ্ছে না। এটা হচ্ছে ঈশ্বরের মার, ভগবান পানিশমেন্ট দিচ্ছে, এবার তুমি নিজেকে শুধরাও। এই জীবনে যদি আমি ভালো কাজ করি তাহলে কিন্তু আমি পরের জীবনে ভালো হব। এর একটা জ্বলজ্বলন্ত উদাহরণ, যারা বিবেকানন্দকে পড়েছেন, বিবেকানন্দকে যারা জানে, বিবেকানন্দ অনেক বই আছে, ভালো ভালো বই, শঙ্করের লেখা, আমি বিবেকানন্দ বলছি, হ্যাঁ, বিভিন্ন রকম বই। ওই বই থেকে একটা উক্তি আমি আপনাকে বলছি। বিবেকানন্দ একদিন আমেরিকাতে লন্ডনে যাচ্ছিল জাহাজে করে, সেই সমুদ্রে জাহাজে করে যাচ্ছিল, তখন তো অনেক দিন লাগতো যেতে, 1 মাস লাগতো এরকম। তো উনি দেখতো এক বৃদ্ধ মানুষ প্রত্যেক দিন সারাদিন পড়াশোনা করে যাচ্ছে, কি বই পড়ছে আর লিখছে, আর কারোর সাথে কথাও বলে না, কারোর সাথে কিছু না। তো বিবেকানন্দ কিউরিয়াসিটি বাড়ছে যে সে কি করছে, এই কি পড়াশোনা করছে এই বয়সে, এখন এত যে কারোর সাথে কোনো ইন্টারেস্ট নেই কথা বলার, বা নিজে শুধু পড়ছে আর রাতে একটু ঘুমোচ্ছে আবার পড়ছে। তো একদিন আর পারেনি, সে ধৈর্য নিয়ে সে চলে এসছে, এসে ওনার কাছে এসে বলছে যে, আগে ইন্ট্রোডাকশন করছে, তো বলছে আপনি কে? বলছে আমি একজন জাপানিজ, মানে জাপানের ভদ্রলোক। তো বলছে আমি যদি কিছু না মনে করেন, তো আপনি সারাদিন কি করছেন? সারাদিন দেখছেন পড়ালেখা করছেন এবং সারাদিন পড়ছেন। তখন বলছে যে আমি সোভিয়েত দেশের একটা বই আমি পড়ছি এবং সেটা জাপানি ভাষায় অনুবাদ করছি। এই বইটা যদি জাপানে অনুবাদ হয়, জাপানের ইয়াং জেনারেশন ভীষণ উপকৃত হবে, তারা জীবনের একটা মার্গ দেখতে পাবে, একটা ভীষণ উন্নত জায়গায় পৌঁছাবে। তো সেই জন্য আগে আমি এখন সোভিয়েত ভাষাটা শিখছি, তারপরে ওইটাকে অনুবাদ করব জাপানিতে। তো বিবেকানন্দ একটু হাসলো, এসে বললো আপনার যে বয়স, এই বয়সে আপনি সোভিয়েত ভাষা শিখবেন, তারপর জাপানিতে অনুবাদ করবেন, এই জীবনে তো মনে হবে না, আপনার তো প্রায় 80-90 বয়স হয়ে গেছে। তখন বৃদ্ধ মানুষ হেসে বলল, তো কি হয়েছে, পরের জন্মে করব, এই জন্মে আমি সঞ্চয় করছি, পরের জীবনে করব। তো বিবেকানন্দ এখানে স্ট্যাচু হয়ে গেছিল কথাটা শুনে, যে তার কতটা কনফিডেন্ট যে এই জীবনে আমি করে যাচ্ছি, পরের জীবনে আমি অনুবাদ করব। তো এইটাই হচ্ছে পারদ্ধ, সে কিন্তু এতটাই কনফিডেন্স, সে কিন্তু পরের জীবনে করবে। আমাদের আশ্রমে আছে, ঋষিকেশের আশ্রম আছে, বিভিন্ন জায়গায় আশ্রম আছে, প্রচুর ফরেনার আসে, তারাই কিন্তু এখন আশ্রমটা চালাচ্ছে, বিদেশিরা এসে আশ্রমটা চালাচ্ছে। তারা এখানে সারাদিন নিজেকে স্যারেন্ডার করেছে, সন্ন্যাস নিয়ে নিয়েছে, গেরুয়া পরে নিয়েছে, কোটি কোটি টাকা দিয়ে দিয়েছে। আমি একদিন গুরুজিকে প্রশ্ন করেছিলাম যে এরা কি আকর্ষণে এখানে আসে, এতটা কি ইন্টারেস্ট আছে? আমাকে গুরুজি একটা সুন্দর উত্তর দিয়েছিল যে এরা প্রত্যেকে আগের জীবনে হিন্দু ছিল, ওই হিন্দু ছাড়ার পর তারা আমেরিকায় জন্ম নিয়েছে, কিন্তু ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার, আদি সনাতন ধর্মের প্রতি তার একটা টান রয়ে গেছে। সে ঘুরে ফিরে যখন ম্যাচুরেট হয়ে গেছে, সব ছেড়ে দিয়ে সেখানে চলে এসছে। দিস ইজ পারদ্ধ। এইভাবে আপনারা কিন্তু বিচার করতে পারবেন। অনেক সময় অনেক মানুষকে দেখে অনেক নিজের মনে হয়, আপন মনে হয়। কেন মনে হয়? হয়তো কত দেখেছি পুরনো, এত আপন কেন লাগছে? আগের জীবনে কানেকশন ছিল। এ তো সায়েন্সও বলছে সে আজকে। কাজে যা আমরা করব, যা এই জীবনে যা করে যাবো, পরের জীবনে তার ফিডব্যাক পাবো। এই জীবনে যদি ভালো কাজ করি, আমি আবার মনুষ্য জন্ম পাবো এবং তখন আবার ভালো থাকবো।
আর তা নাহলেই আশা আপনারা ছেড়ে দিন। কাজে এই চিন্তাধারা যদি সবাই করে, আপনারা সবাই একটা শান্তিপূর্ণ জীবন পাবেন। ভালো করলে ভালো থাকবেন, আর খারাপ করলে আপনি শান্তি পাবেন না। আপনাকে স্লিপিং পিল পেয়ে ঘুমোতে হবে, রাতের ঘুম ঈশ্বর কেড়ে নেবে আপনাদের, এটুকু আমি বলতে পারি। ধরুন কারো ভাগ্য ভালো আছে, সে ঠিকঠাকই জীবনযাপন করছে, এবার ধরুন অনেক মানুষ তো চায় অনেক মানুষের ক্ষতি করতে, তো সেই কোনো ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কি তার ভাগ্যটাকে ক্ষতি করতে পারে? দেখুন, ব্ল্যাক ম্যাজিক একটা অবশ্যই আছে, তান্ত্রিক শাস্ত্র দ্বারা কিছু ক্ষতি সাধনের আছে। তো সেটার কিন্তু স্থায়িত্বকরণ বেশি নয়, করতে পারে, কিন্তু যাকে করছে সে যদি নিজেকে সেইভাবে স্ট্রেংথফুল রাখে, মানে তার মেন্টালি স্ট্রেংথ যদি ঠিক থাকে এবং সে যদি ঈশ্বরের ওপর সান্নিধ্যে থাকে, ঈশ্বরের স্যারেন্ডারে থাকে, তাহলে ব্ল্যাক ম্যাজিক সেভাবে কাজ করে না, এবং যে করছে তার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, আমি বহু জায়গায় অ্যাপ্লিকেশন করেছি, দেখে নিয়েছি, অনেকে এসছে খুব কঠিন অবস্থায়, কেউ করেছে হয়তো কোনো রকমভাবে তন্ত্রক্রিয়া দ্বারা তার ক্ষতি হচ্ছে, আমি কিচ্ছু করি না, আমি বললাম শুধু এই মন্ত্র পাঠ করুন, ইজিলি মন্ত্র পাঠ করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। আদি শঙ্করাচার্যকে সবাই চেনেন। আদি শঙ্করাচার্য সনাতন ধর্মের একজন স্রষ্টা, যার জন্য আমরা সনাতন ধর্মটা দেখতে পাচ্ছি। তো আদি শঙ্করাচার্য যখন হিন্দু ধর্ম স্থাপন করেছিল, যখন চারিদিকে ছড়াচ্ছিল, তখন বৌদ্ধ ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছিল। তখন বৌদ্ধ ধর্মের মধ্যে কিন্তু তান্ত্রিক ক্রিয়া ছিল ভীষণভাবে। তখন দেখলো এ যদি থাকে তো বৌদ্ধ ধর্ম নষ্ট হয়ে যাবে। কিছু বুদ্ধিস্ট তখন একে মারণ প্রয়োগ করেছিল, একে বলে মারণ প্রয়োগ, এটা ব্ল্যাক ম্যাজিক বলা হচ্ছে। তো তাকে মারার চেষ্টা করেছিল কিছু বান দ্বারা, কিছু মারণ প্রয়োগ দ্বারা। তখন আদি শঙ্করাচার্য তো ভগবান মহাদেবেরই সন্তান, অংশ থেকেই তার জন্ম হয়েছিল, সেটা বুঝে গেছিল। তখন সে বসে সৌন্দর্য লহরী স্তোত্রম সে প্রতিষ্ঠা করে। সৌন্দর্য লহরী স্তোত্রম হচ্ছে মা দুর্গার একটা স্তোত্রম, খুব বড় স্তোত্রম। সে সেটা ওইখানে বসে বসে রচনা করে পাঠ করার পরে সে মারণ প্রয়োগ থেকে রক্ষা পেয়ে গেছিল, এবং যারা প্রয়োগ করেছিল তাদের ওইটা লেগে গেছিল, ওই বান উল্টো হয়ে তার গায়ে লেগে গেছিল। তো এত পাওয়ার আছে ঈশ্বরের শক্তিতে। ও তো নেগেটিভ শক্তি, ওখানে ঈশ্বর থাকে না, ওটা কোনো রকম ভাবে কিছু নেগেটিভ শক্তি স্টোর করে তাকে ইউটিলাইজেশন করা হয়। বাট ভগবানের শক্তি থাকলে সব শক্তি চলে যাবে। ঠিক। আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে যে রাহু দশার মধ্যে কি কি হতে পারে? রাহুর ওপর ডিপেন্ড করছে রাহু কি পজিশনে আছে। যদি রাহুর দশা ভালো থাকে, রাহু যদি কর্মস্থানের সাথে থাকে, তাহলে তাকে বিদেশে চাকরি দেবে। রাহু অ্যাব্রড কানেকশন দেয়, তাকে বিদেশে ভালো ভালো প্রতিষ্ঠা করে দেবে, প্রচুর অর্থ ইনকাম করবে, প্রচুর পয়সা ইনকাম করবে রাহুর দশায়। এবং রাহুর দশার লটারিতেও পয়সা পাওয়া যায়, দেখা গেছে। আর সেই রাহু যদি নেগেটিভ দেয়, তাহলে তার জীবন শেষ করে দেবে। কর্মর সময় হয়তো রাহু ঢুকেছে, তাকে নেশাতে আসক্তি করবে, নেশাতে তার টাকা পয়সা সংসার জীবন সব নষ্ট করে দেবে। তার পয়সা সে দু পায়ে রোজগার করবে, কিন্তু সে পয়সা রাখতে পারবে না, জলের মতো বেরিয়ে যাবে। কাজেই রাহুর দশাটা কিভাবে চলছে, রাহুর পজিশন কি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হরোস্কোপে দেখতে হবে রাহুর পজিশন। তারপরে সেই দশা ভোগ করার কি উপায় আছে, বা সে কতটা কি সাপোর্ট পাচ্ছে না পাচ্ছে সেটা বলা যায়। প্রত্যেকটা গ্রহ ভালো খারাপ দিকে, রাহু খারাপ বলে যে একেবারে খারাপ নয়। রাহু যদি ভালোভাবে পজিশন নেয়, রাহুর কিছু উচ্চ স্থান আছে, সেখানে যদি রাহু বসে থাকে, শুভ গ্রহের সাথে সান্নিধ্য করে থাকে, রাহু ভালো ফল দেয়, কেতু ভালো ফল দেয়, শনি ভালো ফল দেয়। প্রত্যেক ভালো গ্রহ এবং প্রত্যেকেই খারাপ গ্রহ যদি ভালো না থাকে, সে খারাপ ফলই দেবে, আর খারাপ না থাকলে ভালো ফল দেবে। আচ্ছা, এই যে শনির ঢাইয়া বলে, শনির ঢাইয়াটা কি? শনির ঢাইয়ার থেকেও যেটা ইম্পর্টেন্ট, শনির সাড়ে সাথী, যেটা অনেকেরই মুখে মুখে শুনছি, শনির সাড়ে সাথী। শনির সাড়ে সাথীটাই আমি বলছি, ঢাইয়া তার মধ্যেই আছে। লগ্নে শনি আসলে তখন ঢাইয়া শুরু হয়ে যায়, এটা 2.5 বছরের একটা, ওই জন্য ঢাইয়া বলা হয়। এর এফেক্টের থেকে সাড়ে সাথী এফেক্টটা জোরালো। সাড়ে সাথী কাকে বলে? শনি যেই ঘরে আসে, অর্থাৎ রাশিতে, যার যার যে রাশি, সেই রাশির ঘরে যখন চলে আসে বা তার আগের ঘরে যখন আসে, তখন থেকে সাড়ে সাথী পিরিয়ড শুরু হয়। সাড়ে সাথী মানে 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর, টোটাল 7.5 বছরের একটা পিরিয়ড, টাইম পিরিয়ড শনি নেয়। শনি কিন্তু একটা ঘরে থাকে, একটা হাউসের মধ্যে থাকে 2.5 বছর ধরে। তো ধরুন আপনার মেষ রাশি, শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে, মীন রাশি হচ্ছে মেষ রাশির আগের ঘর, তখন তার শুরু হয়ে গেল সাড়ে সাথী। এই 2.5 বছরের কিন্তু শনির এফেক্টটা 50% দেবে। কি এফেক্ট দেবে? খারাপ এফেক্ট দেবে, অনেক দিক থেকে সমস্যা দেবে। তারপরে যখন মিডিল ফেজে আসে, যখন যার যেটা রাশি সেই ঘরে যখন শনি আসে, তখন চরম পর্যায়ে দেবে। শনি কি দেয়? পিটিয়ে শোনা করে, মানে প্রচুর দুঃখ দেয়, ভীষণভাবে একাকিত্ব এনে দেয়, অনেক আত্মীয় বিয়োগ করে, গুরুজন বিয়োগ করে দেয়, অর্থ নষ্ট করে দেয়, দিয়ে এত কষ্ট দেয়, যখন পেরিয়ে যায় তারপরে সেই জাতকের মনে হয় এত দুঃখ দেখে নিচ্ছে, আর কি দেখার আছে।
জাস্ট লাইকে পিটিয়ে সোনা তৈরি করে দেয়। কিন্তু এই দুঃখটা দরকার, এই দুঃখটা না হলে শুধু যদি আনন্দই পাই, তাহলে আনন্দ বা সুখের সেই মর্যাদা কেউ দেবে না। ওই জন্য ঈশ্বর শনিকে সাড়ে সাথী রূপে হিসেবে কোনো না কোনো টাইম পিরিয়ডে পাঠায়, যার যে টাইম সেই টাইমে সেটাকে ভোগ করতে হয়। তো ওই দুঃখর পর যখন সে একটা ভালো জায়গা পায়, তখন সেটাকে প্রপারভাবে আনন্দভাবে নিতে পারে। এই সাড়ে সাথী টাইমে যদি কেউ অবিচার করে, সাড়ে সাথী টাইমে যদি পাপাচার করে, মিথ্যাচার করে, মানুষের ক্ষতি করে, চাকর বাকর শ্রেণীর মানে নিম্ন শ্রেণীর মানুষের সাথে অশ্লীল ব্যবহার করে, ঘরের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, তাকে সাড়ে সাথী জীবন এখানে শুইয়ে দেবে, তাকে পুঙ্গ পর্যন্ত করে দেয়। দেখা গেছে অ্যাক্সিডেন্ট করিয়ে তার প্যারালাইসিস করে দিয়েছে, স্ট্রোক করে তার ডান দিক ফেলে দেওয়া হয়েছে। তো সাড়ে সাথী পিরিয়ড খুব খারাপ পিরিয়ড, একে আমাদের প্রারব্ধ ফল ভোগ করার টাইম বলা হয়। প্রারব্ধের অর্থাৎ আমাদের ভোগের কারক দেবতা হচ্ছে শনিদেব। তো শনিদেব আমাদের ভীষণভাবে পরীক্ষা নেয়। সেই সময় যদি সাত্ত্বিক থাকা যায়, অর্থাৎ ভগবানের সান্নিধ্যে থাকা যায়, দান ধ্যান করা যায়, গরিব মানুষের সেবা করা যায়, মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষের হেল্প করা যায়, তাহলে সাড়ে সাথী পিরিয়ড সেই সময় মারাত্মক ফল দেয় না। এটা মানুষ চিনবে কিভাবে যে ওর সাড়ে সাথী? ওটা অ্যাস্ট্রোলজারের কাছে গেলে বলতে হবে, যে দেখতে হবে যে আমার কি এখন সাড়ে সাথী পিরিয়ড আসছে কিনা, তার যে রাশি সেই অনুযায়ী আমি বললাম যে অ্যাস্ট্রোলজি অনুযায়ী তাকে ডায়াগনোসিস করা যায় যে কিভাবে তার সাড়ে সাথী আসছে কি না আসছে। এখন যেমনি ধরছেন কুম্ভ রাশির ঘরে শনি আছে, তো যাদের কুম্ভ রাশি তাদের সাড়ে সাথী চলছে, যাদের মীন রাশি তাদের সাড়ে সাথী চলছে, যাদের মকর রাশি তাদের সাড়ে সাথী চলছে। কারণ আগের ঘর পেছনের ঘর 3টে রাশির এখন সাড়ে সাথী চলছে, মকর, কুম্ভ, মীন রাশি। আজকে যে আমরা পডকাস্টটা করলাম, এই পডকাস্টটা দেখে আপনাদের যদি কোনো মনে কোশ্চেন থাকে, যা কিছু থাকবে সেটা আপনারা অবভিয়াসলি কমেন্টে করতে পারেন, আমাদেরকে পার্সোনালি মেলও করতে পারেন। তো এটা নিয়ে আমরা আরও নেক্সট পার্ট করব এবং আপনাদের ওই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার আমরা চেষ্টা করব, এবং এনার কাছ থেকে আমরা রিকোয়েস্ট করছি আরও 2-1বার টাইম যদি আমরা পাই। তো আর সেকেন্ড জিনিস হচ্ছে যে এই ভিডিওটা ইনি একটা শান্তি পাঠ করবেন সবার একটা মঙ্গল কামনার জন্য। তো সেই শান্তি পাঠ নোটে আমরা ভিডিওটা এন্ড করব। তো তার আগে আমি বলে দিই, ভিডিওটা দেখে আপনাদের মতামত দেবেন, কমেন্ট দেবেন যা আপনাদের লাগলো, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ओम असतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो मृत्युर्मा अमृतं गमयो सर्वेषां स्वस्तिर्भवतु सर्वेषां शान्तिर्भवतु सर्वेषां पूर्णं भवतु सर्वेषां मङ्गलं भवतु लोका समस्ता सुखिनो भवन्तु। ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्ष्यमामृतात्। ओम शान्ति शान्ति शान्तिः হরিহি ওম। আপনারা ভালো থাকুন, আপনাদের জীবন শান্তিময় সুন্দরময় হয়ে উঠুক, এই আশা নিয়ে আজকে এখানে আসবো। নমস্কার।